সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গতি অধ্যায়ের 1 নম্বর ক্লাস অলরেডি শেষ। আজকে আমাদের গতি অধ্যায়ের লেকচার 2তে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের গতি অধ্যায়ের লেকচার 2তে বিভিন্ন ধরনের রাশি নিয়ে আলোচনা করব। রাশি কি সেই জিনিসটা আমরা দেখব এবং আমাদের দুটি স্পেশাল টার্ম জানবো। একটা হচ্ছে একক এবং আরেকটা হচ্ছে মাত্রা, যেই জিনিসটা আমাদের পদার্থবিজ্ঞানের সব জায়গায় লাগবে। সো আসো আমরা কথাবার্তা না বাড়িয়ে প্রথমত শুরু করে দিই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, তার নাম হচ্ছে রাশি। এখন প্রশ্ন হচ্ছে রাশি কাকে বলে বা রাশি জিনিসটা কি? সবাই একটু খেয়াল করে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। আমি বললাম যে আজ আমার মন ভালো নেই। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা আপনার মন কতটুকু ভালো নেই বা কতটুকু ভালো, তার কি কোনো আনসার আছে? না। এর মানে আমার মন ভালো নেই এটাকে পরিমাপ করা যাচ্ছে না, এটাকে আমি পরিমাপ করা যাচ্ছে না। এরপর আমি বললাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন বললা যে কতটুকু ভালোবাসেন। তাহলে এই জিনিসটারও কোনো পরিমাপ হচ্ছে না। আসলে যেই জিনিসগুলোকে পরিমাপ করা যায় না তাদেরকে আমি কখনো রাশি বলতে পারি না। তাহলে কাকে আমি রাশি বলবো? যাদেরকে পরিমাপ করা যায়। তাহলে যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে আমরা বলি রাশি। তাহলে আমরা রাশির সঙ্গে এভাবে দিতে পারি, এই ভৌত জগতে যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। যেমন আমি বললাম আমি এই জায়গা থেকে 5 মিটার সামনে সরে গেলাম। এই যে আমি সামনে সরে গেলাম, কতটুকু সামনে সরে গেলাম? 5 মিটার সামনে। এর মানে আমার সরণ হয়েছে 5 মিটার। এখান থেকে আমার 5 মিটার সরণ হয়েছে বা অবস্থানের পরিবর্তন হয়েছে। তাহলে এই যে 5 মিটার, এটা কিন্তু একটা পরিমাপ, যে 5 মিটার দিয়ে আমি বুঝতে পারছি। আমাকে জিজ্ঞেস করলো আপনার হাইট কত, আমি বললাম 5 ফুট 6 ইঞ্চি। এটাও কিন্তু পরিমাপ করা যাচ্ছে। তুমি আমাকে বললা যে আপনার এই যে ভর কত, আমি বললাম যে আমার ভর হচ্ছে 70 কেজি। এটাও পরিমাপ করা যাচ্ছে। তুমি বাজার থেকে চাল আনলা 10 কেজি, পরিমাপ করা যাচ্ছে। তেল কিনলা 5 লিটার, পরিমাপ করা যাচ্ছে। এর মানে আমাদের আশেপাশে এমন অসংখ্য জিনিস আছে যাদেরকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় রাশি। তাহলে আমরা এভাবে সংখ্যা বলতে পারি, এই ভৌত জগতে যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। তাহলে রাশি আমরা তাদেরকে বলবো এই ভৌত জগতে, এই ভৌত জগতে, এই ভৌত জগতে যাদেরকে পরিমাপ করা যায়, যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে, তাদেরকে রাশি বলে। এই ভৌত জগতে যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে আমরা কি বলতে পারি স্যার? রাশি বলতে পারি। এবার আসো প্রশ্ন চলে আসে, তাহলে আমার দুনিয়ার সকল রাশি সবাই কি সেম? উত্তর হচ্ছে না। আমাদের দুনিয়াতে আশেপাশে যত রাশি আছে এদেরকে আমরা 2 ভাগে ভাগ করি। তাহলে রাশি কয় প্রকার বলো তো? রাশি 2 প্রকার। তাহলে রাশি হচ্ছে 2 প্রকার, মানে যাদেরকে আমরা পরিমাপ করতে পারছি তাদেরকে আমরা 2 ভাগে ভাগ করি। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে স্কেলার রাশি। আর 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে ভেক্টর রাশি। 2 নাম্বার কি? ভেক্টর রাশি। এখন প্রশ্ন চলে আসে, স্কেলার রাশি কারা? মনে রাখবা, যে সকল রাশির শুধু মান, যে সকল রাশি পরিমাপের জন্য শুধু মান প্রয়োজন, শুধু মান প্রয়োজন, দিকের প্রয়োজন নেই, তাদেরকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর কাদেরকে বলি? যাদেরকে পরিমাপের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। যদিও আমি চাইলে তোমাকে এখন স্কেলার রাশির অনেকগুলো নাম বলতে পারবো, কিন্তু ভেক্টর রাশির আমি অনেকগুলো নাম তোমাকে আপাতত বলতে পারবো না, কারণ তুমি পদার্থবিজ্ঞানের রাশিগুলোর সাথে এখনও পরিচিত না। ভেক্টর আমরা সামনে পাবো। সো আমরা জাস্ট মোটামুটি যতটুকু আইডিয়া দেওয়া যায় ততটুকু দিব। আস্তে আস্তে তোমার এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা প্রথমত আসি, আমি বললাম যে দোকান থেকে তুমি 5 লিটার তেল নিয়ে আসো। তাহলে বলো তুমি তেল নিয়ে আসছো কতটুকু? 5 লিটার। এর মানে ওই তেলের পরিমাণের মানটা কত? 5 লিটার। এটা হচ্ছে আমার পরিমাণ। এখন তো আমি কি তোমাকে জিজ্ঞেস করব
আচ্ছা ভাইয়া কোন দিকে 5 মিটার? এটা সম্ভব না। মানে আমরা তো এখানে দিকের কোনো প্রশ্নই আসে না। এর মানে আমি যখনই তোমাকে বললাম আমি দোকান থেকে তেল এনেছি 5 লিটার, তখনই তুমি বুঝে গেছো আমি কি করছি। আর তোমার কোনো মনের ভিতর প্রশ্ন জাগতেছে না। এখন যদি আমি তোমাকে বললাম আমি বটগাছের তলা থেকে আমি বটগাছের তলা থেকে 5 মিটার গেলাম, আমি বটগাছের তলা থেকে 5 মিটার গেলাম, এর মানে বটগাছের তলা থেকে আমার স্মরণ হয়েছে 5 মিটার। তুমি সন্তুষ্ট হবা না। কেন হবা না? বটগাছের তলা থেকে তো আমি বিভিন্ন দিকে যেতে পারি, আমি কোন দিকে 5 মিটার গেছি সেটা তো তুমি জানো না। কিন্তু আমি তোমাকে এবার বললাম আমি বটগাছের তলা থেকে পূর্ব দিকে 5 মিটার গেলাম, এবার তুমি বুঝবা বটগাছের তলা 5 মিটার আর পূর্ব দিক, এর মানে এবার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। একটু আগে তেলের ক্ষেত্রে তোমাকে যখন আমি বলেছি 5 লিটার, তখন তুমি একবারও জিজ্ঞেস করো না কোন দিকে। আর যখনই আমি তোমাকে বললাম আমার স্মরণ হয়েছে 5 মিটার, তখন তুমি জিজ্ঞেস করেছো স্মরণটা কোন দিকে হয়েছে। এর মানে আমি বুঝলাম এমন কিছু কিছু রাশি আছে যাদের জন্য আমার দিকের কোনো প্রয়োজন হয় না, শুধু মান জানাটাই এনাফ। তাদেরকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। আর এমন কিছু রাশি আছে যাদেরকে শুধু মান দিয়ে প্রকাশ করলে এনাফ না, তাদেরকে পারফেক্টলি প্রকাশ করার জন্য, বোধগম্য হওয়ার জন্য তোমাকে মানের পাশাপাশি দিকটাও ইম্পর্টেন্ট, এবং তাদেরকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। যেমন আমি তোমাকে বললাম আমি আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, মানে আমি কাউকে এভাবে বল প্রয়োগ করলাম। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করো ভাইয়া আপনি বল প্রয়োগ করলেন 10 নিউটন কোন দিকে, এভাবে না এভাবে না এভাবে, এর মানে এখানে দিকটা চলে আসতেছে। আপাতত আমি ভেক্টর নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা সামনে নতুন নতুন রাশির সাথে পরিচিত হব, যাদের সাথে পরিচিত হব অবশ্যই জেনে নিব সে কি স্কেলার নাকি ভেক্টর, এবং একসময় তোমার মাথায় ভেক্টর স্কেলারের সাগর হয়ে যাবে। অনেকগুলো টার্ম আমরা আলোচনা করব। সো আজকে আমরা যেহেতু প্রথম জিনিস, তোমাকে কখনোই এটা নিয়ে কথা বলার দরকার নেই, তুমি খালি এতটুকু জেনে রাখবা 3টা জিনিস। রাশি বলতে কাকে বুঝি? যাদেরকে পরিমাপ করা যায়। রাশি কয় প্রকার? 2 প্রকার। কি কি? স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি কারা? যাদেরকে পরিমাপ করার জন্য শুধু কিসের দরকার হয়? মানের দরকার হয়, কোনো দিকের দরকার হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কাকে বলে? যাদেরকে পরিমাপ করার জন্য মানের পাশাপাশি দিকেরও দরকার হয়, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। আপাতত এদের কোনো এক্সাম্পল লেখার দরকার নেই, ভবিষ্যতে তুমি ভুরি ভুরি এক্সাম্পল লিখতে পারবা। মুখস্থ করে এক্সাম্পল লেখার দরকার নেই, বুঝে বুঝে আমরা ভবিষ্যতে এক্সাম্পল বানাবো। এবার আমাদের একটু কথা চলে আসবে হচ্ছে বিশেষ করে এই ভেক্টর রাশির মধ্যে। ভেক্টর রাশি নিয়ে আমাকে একটু খুব ভালো করে আলোচনা করতে হবে, কারণ ভেক্টর রাশি নিয়ে আমাকে অনেক বেশি কাজ করতে হবে। সো আসো আমরা একটু হিসাব নিকাশ করি। প্রথমত আসি ভেক্টর রাশি নিয়ে বিস্তারিত। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করা হয়। ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করা হয়। সো ভেক্টর রাশিকে আমি কিভাবে প্রকাশ করব? প্রকাশ করার জন্য 2টা মাধ্যম আছে। কয়টা মাধ্যম? 2টা। তাহলে একটা একটা মাধ্যম দেখাই। একটা হচ্ছে এরকম তীর চিহ্নিত একটা সরল লেখা দ্বারা। তুমি একটা ভেক্টরকে এরকম তীর চিহ্নিত একটা সরল লেখা দ্বারা প্রকাশ করতে পারবা। যেমন আমি যদি বলি এই সরল লেখাটার দৈর্ঘ্য কত? 1 2 3 4 5, এর মানে এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 5 একক। আর দিক কোন দিকে বলো তো? তীর চিহ্ন যেদিকে সেই দিকে। এর মানে এটা দিয়ে আমি তার মানও বুঝতেছি, তার দিকও বুঝতেছি। তাহলে আমি যদি কখনো জ্যামিতিকভাবে প্রকাশ করতে চাই, মানে লিখে লিখে এঁকে এঁকে দেখাতে চাই, তখন আমি ভেক্টরকে এরকম তীর চিহ্নিত সরল লেখা দ্বারা প্রকাশ করি। এর হচ্ছে এঁকে এঁকে দেখানোর জন্য। আর বিভিন্ন ম্যাথ করার জন্য বা বিভিন্ন লেখালেখি করার জন্য ভেক্টরকে প্রকাশ করার জন্য আমাদের 4টা নিয়ম আছে। কি কি? মনে করো একটা ইংলিশ লেটার এ, এটা দ্বারা বোঝাচ্ছে এ। এর উপর যদি তুমি একটা তীর চিহ্ন দাও, এটা দ্বারা বোঝাবে এ ভেক্টর, এটা দ্বারা বোঝাবে এ নামক ভেক্টর। একইভাবে এটার নাম হচ্ছে এ, এর উপর যদি তুমি একটা জাস্ট দাগ দাও, এটা দ্বারাও বোঝায় এ ভেক্টর। এবার আসো, এটার নাম হচ্ছে এ, এর যদি নিচে একটা তুমি দাগ দাও, এটা দ্বারাও বোঝায় এ নামক ভেক্টর। অ্যান্ড ফাইনালি যদি তুমি এটাকে বোল্ড করে লিখো, যেভাবে আমরা কম্পিউটারে টাইপ করার সময় করি, কম্পিউটারে টাইপ করার সময় আমরা অনেক সময় মোটা বোল্ড করে লিখি, বোল্ড, যাকে আমরা বলি বোল্ড। এই বোল্ড করে লিখলে তাকে দ্বারা আমরা বুঝি ভেক্টর। যদি আমরা নিজ হাতে লেখার সময় এগুলো এটা ইউজ করি না, তবে ভেক্টরকে টোটাল অক্ষর দ্বারা কয়ভাবে প্রকাশ করা যায়? 4 ভাবে। কোনো একটা অক্ষরের উপরে তীর চিহ্ন, অক্ষরের উপরে একটা দাগ, নিচে একটা দাগ,
এবং বোল্ড করে লেখা। অনেকের প্রশ্ন হতে পারে এই অক্ষরগুলো কি ক্যাপিটাল ইম্পর্টেন্ট কিনা। না, এটা ক্যাপিটাল লেটার হতে পারে, স্মল লেটার হতে পারে। এই চারটার মধ্যে তুমি একটা ভেক্টরকে যেভাবেই প্রকাশ করো কোনো অসুবিধা নাই। তাহলে আমি যদি বলি, যেমন মনে করো এটা দ্বারা কি বোঝাচ্ছে, বি নামক ভেক্টর, একইভাবে এটা দ্বারাও বোঝায় বি নামক ভেক্টর। এখন তুমি এভাবে প্রকাশ না করে এই চারটার যে কোনোটাই প্রকাশ করতে পারবা। তাহলে এগুলো হচ্ছে ভেক্টরকে প্রকাশ করার সিস্টেম। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি ভেক্টরকে এই যে কয়ভাবে প্রকাশ করা যায়, উত্তর চলে আসবে স্যার ভেক্টরকে আমরা চাইলে দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে সরল রেখা দ্বারা, আর একটা হচ্ছে অক্ষর দ্বারা। সরল রেখা দ্বারা প্রকাশ করার সিস্টেম একটা তীর চিহ্নিত সরল রেখা, আর অক্ষর দ্বারা প্রকাশ করার জন্য সিস্টেম হচ্ছে কয়টা, চারটা। একটা হচ্ছে অক্ষরের উপরে তীর চিহ্ন, আরেকটা হচ্ছে অক্ষরের উপরে একটা দাগ বসবে, আরেকটা অক্ষরের নিচে একটা দাগ বসবে, আরেকটা হচ্ছে বোল্ড করে লিখব। তবে এটা একটু জেনে রাখবা, তুমি এটা যখন লিখছো আমরা বোঝাচ্ছি এ নামক ভেক্টর, তুমি যদি এটার দুই পাশে দুইটা দাগ দাও তখন এটা দ্বারা বোঝায় ওই ভেক্টরের মান। এর মানে তুমি যে এখানে বোর্ডে চারটা লিখছিলে না, ওই চারটার দুই পাশে যখন দুইটা দাগ দিয়ে দিবা ওইটা দ্বারা ওই ভেক্টরের শুধু কি বোঝায়, মান বোঝায়। অনেক সময় ম্যাথ করার জন্য আমার মান লাগে, তখন আমি এভাবে প্রকাশ করি। এভাবে প্রকাশ করা যে কথা, শুধু এ লেখাও সেম কথা। মানে তুমি যদি কোথাও শুধু এ লেখো তাতেও কোনো অসুবিধা নাই, মানে শুধু এ লিখলে এটার মিনিং হচ্ছে এ নামক ভেক্টরের মান। তাহলে আমরা যদি বলি ভেক্টরের দুই পাশে, আমরা তো ভেক্টরকে প্রকাশ করা অলরেডি শিখে গেছি, এখন যদি দুই পাশে দুটো দাগ দিই সেটা দ্বারা আমরা বুঝি ভেক্টরের মান। এবং আরেকটা নিয়ম হচ্ছে কিচ্ছু দিব না, কিচ্ছু না দিলে সেটা দ্বারা আমরা কি বুঝি বলো তো, ভেক্টরের মান বুঝি। এবার আসো ভাই আমরা আরেকটু সামনের দিকে যাই। তাহলে আমরা মোটামুটি ভেক্টরের মান নিয়ে কথা বললাম। এখন ভেক্টরকে আমরা প্রকাশ করার সিস্টেম জেনে গেছি, এখন একটু সামনের দিকে যাই। ভেক্টর নিয়ে আরও কয়েকটা টার্ম জানবো। তবে তোমাকে আমি আগে একটু কথা বলে রাখি, আমরা যে এখন স্কেলার ভেক্টর নিয়ে কথা বলছি এগুলা আমরা হচ্ছে জাস্ট জেনারেলাইজ কথা বলছি। তুমি এখনও পর্যন্ত এগুলো অ্যাপ্লিকেশন করতে পারো না, যখন অ্যাপ্লিকেশন করবে তখন এগুলো খুবই সিম্পল হয়ে যাবে। সো একটু যদি কারো কাছে হালকা এলোমেলোও লাগে তাও জাস্ট টেনশন করার কিছু নেই, অধ্যায় শেষ হওয়ার আগেই তুমি দেখবে যে আবার এটা রিভাইজ দিলে তখন দেখবে যে একেবারে ক্লিয়ার, কারণ আমরা যখন এগুলো বাস্তবে অ্যাপ্লাই করা শুরু করব। সো এখন আসি ভেক্টরের ক্ষেত্রে আরও কিছু কথা তোমাকে একটু জেনে রাখা উচিত। কী কী জেনে রাখা উচিত, সবাই একটু মনোযোগ দাও। প্রথম কথা হচ্ছে, তুমি যদি দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করতে চাও, কি করতে চাও, যোগ বিয়োগ করতে চাও, তাকে কিন্তু নর্মাল নিয়মে যোগ করতে পারবা না। যেমন ব্যাপারটা এরকম খেয়াল করো, মনে করো আমি বললাম আমি এই বিন্দুতে আসি, এবার বললাম যে এই বিন্দু থেকে আমার বি বিন্দুতে যাইতে সরণ হয়েছে 4 মিটার। এর মানে আমি এই বিন্দু থেকে 4 মিটার সামনে যাওয়ার পর আমি বি বিন্দুকে পেলাম। আবার বি বিন্দু থেকে 90 ডিগ্রি কোণে আমি আবার 3 মিটার গেলাম, এর মানে আমার আবার সরণ হয়েছে 3 মিটার, আমি চলে গেলাম হচ্ছে সি বিন্দুতে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি প্রথমে এ থেকে বিতে গেছো, এরপর বি থেকে সিতে গেছো, এখন যদি আমি এই বিন্দুতে কেউ একজন দাঁড়িয়ে থাকলে তাকে প্রশ্ন করি সি কোথায়, সে আমাকে আনসার দিবে সি হচ্ছে এখানে। তাহলে বলো তো, এই তুমি এখান থেকে এ থেকে সিতে যাওয়ার জন্য কয়টা পথ অবলম্বন করেছো, দুইটা। একটা পথের দৈর্ঘ্য 4 মিটার, আরেকটা পথের দৈর্ঘ্য 3 মিটার। এই 4 মিটার এবং 3 মিটারে নর্মালি কয় মিটার হয়, আমরা যদি বলি তোমার এ থেকে বিতে যাওয়া, বি থেকে সিতে যাওয়া, এটা মানেই তো এ থেকে সিতে পৌঁছে যাওয়া। মানে আমি এ থেকে সিতে পৌঁছাতে চাই, তার জন্য আমি এ থেকে বিতে গেলাম, দেন বি থেকে সিতে গেলাম। তাহলে স্বাভাবিক ব্যাপার, আমি যদি তোমাকে বলি তুমি প্রথমে কয় মিটার গেছো, 4 মিটার, এরপরে কয় মিটার গেছো, 3 মিটার, তাহলে টোটাল কয় মিটার গেছো, 7 মিটার। এখন যদি আমি বলি এ থেকে সি 7 মিটার, এটা কি তুমি বিশ্বাস করবা, জীবনেও না। এখানে তুমি পিথাগোরাস দিয়ে অ্যাপ্লাই করলে এই যে অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে তুমি পাবা √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে হচ্ছে 5 মিটার। এর মানে আসলে এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 5 মিটার। এখন প্রশ্ন চলে আসে, তাহলে আমরা কি 4 আর 3 মিলে 7 বলতে পারবো না? উত্তর হচ্ছে না। তাহলে আমাকে 4 আর 3 মিলে কত বলতে হচ্ছে, 5 বলতে হচ্ছে। এবারে অনেক ঝামেলা হয়ে যাবে। আমরা জানি 4 থেকে 7, কিন্তু এখানে 5 কেন হলো, দিকের কারণে। কারণ আমরা যে সরণের কথা বলছি সেই সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি, একটু পরেই পড়বো। এখন এই দিকের কারণে যে জিনিসটা হচ্ছে, তুমি যখন এদিকে গেলা এরপর এদিকে গেলা, ডিরেকশন যে চেঞ্জ করলা, তুমি যখন স্কেলার রাশি নিয়ে কাজ করো তখন তুমি যা 4 আর 3 মিলে 7 করো, মানে তোমার এখানে কোনো ডিরেকশনের ব্যাপার আসতেছে না। কিন্তু যখন তুমি ভেক্টর রাশি নিয়ে কাজ করবা তখন তোমাকে কতটুকু দৈর্ঘ্য সেটাও দেখতে হবে, কোন দিকে সেটাও দেখতে হবে। এর মানে দিকের উপর নির্ভর করে সেটা চেঞ্জ হইতে পারে। যেমন আমি যদি প্রশ্ন করি তোমাকে, তুমি এ থেকে বিতে গেছো এখানে
এরপর বিতে থেকে সিতে গেছো এখানে, এটা 3 মিটার, তাহলে তখন তুমি বলতে পারবে এ থেকে সি হচ্ছে 4 আর 3 মিলে 7 মিটার। এর মানে আমি এইদিকে যাওয়ার কারণে যা হলো এইদিকে যাওয়ার কারণে তা হলো না। তাহলে আমরা স্বভাবগতভাবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে স্বাভাবিক নিয়মে আমি যেভাবে যোগ বিয়োগ করি ভেক্টর রাশির যোগ বিয়োগ ওইভাবে স্বাভাবিক নিয়মে করা যায় না। কিভাবে করতে হয়? জ্যামিতি ব্যবহার করে করতে হয়। তাহলে সবাই একটা কথা খাতায় লিখে রাখবা, লেখো ভেক্টর রাশির যোগ বিয়োগ, ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। কিভাবে করতে হয়? জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। কিভাবে করতে হয়? জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগ আমরা সাধারণ বীজগাণিতিক নিয়মে করতে পারবো না। যদি করতে চাই আমাকে কিভাবে করতে হবে? আমাকে অবশ্যই জ্যামিতিক পদ্ধতিতে করতে হবে বা জ্যামিতিক নিয়মে করতে হবে। এখন এবার একটু জেনে রাখবা, সেটা হচ্ছে দুইটা ভেক্টরকে যদি তুমি যোগ করো, এটা জাস্ট এগুলো হচ্ছে ম্যাথে লাগবে না, বাট মাঝে মাঝে এগুলো থেকে ছোটো ছোটো ঘরে প্রশ্ন হয়। মনে রাখবা 2 বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে লব্ধি বলে। ভেক্টর যোগফল বলতে কি বোঝাচ্ছি? 4 আর 3 7 এর ভেক্টর যোগফল না, 4 আর 3 5 এটা ভেক্টর যোগফল। মানে ব্যাপারটা হচ্ছে এমন, যখন তুমি দিকসহ বিবেচনা করে ভেক্টরকে যোগ করবা তাকে আমরা বলি ভেক্টর যোগফল। এবং দুইটা ভেক্টরকে যোগ করার পর যেটা আমি পাবো তাকে আমরা লব্ধি নামে ডাকি। এর মানে 4 মিটার সরণ 3 মিটার সরণ, এই দুইটা সরণ মিলে আমি কত মিটার সরণ পেয়েছি? 5 মিটার সরণ। এই 5 মিটার সরণকে বলা হয় এই দুজনের কি বলতো? লব্ধি। তাহলে আমরা বলতে পারি দুই বা এই তথ্যগুলো হচ্ছে আমাকে শিখে রাখতে হবে। 2 বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে 2 বা ততোধিক ভেক্টর যোগফলকে কী নামে ডাকা হয়? লব্ধি নামে ডাকা হয়। এটাকে লব্ধি বলে। তাহলে আমার 2 বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা কী নামে ডাকবো? অবভিয়াসলি আমরা লব্ধি নামে ডাকবো। কী নামে ডাকবো? লব্ধি নামে ডাকবো। তাহলে আবারও বলছি, দুইটা ভেক্টরকে যোগ করলে যে যোগফল পাওয়া যায় ওই যোগফলের নাম কি বলতো? লব্ধি। এবার আসো, এখন একটা প্রশ্ন চলে আসতে পারে, স্যার তাহলে আমি কি যে কোনো দুইটা ভেক্টরকে চাইলে যোগ করতে পারবো? উত্তর হচ্ছে না। মনে করো আমি তোমাকে দুইটা ভেক্টরের নাম বলি, একটা ভেক্টরের নাম হচ্ছে সরণ, আর একটা ভেক্টরের নাম হচ্ছে বল। কেন ভেক্টর সেটা তুমি না জানলেও আপাতত চলবে, আমরা এখন এগুলো পড়ি নেই। তাহলে একটা ভেক্টরের নাম হচ্ছে সরণ, একটা ভেক্টরের নাম হচ্ছে বল। এখন তুমি একটা সরণের সাথে আরেকটা সরণ তুমি যোগ করতে পারবা। এটা একটা সরণ তুমি যোগ করতে পারছো, কিন্তু একটা সরণের সাথে একটা বলকে কখনো যোগ করা যাবে না, কারণ এরা দুইজন দুই জিনিস। ওই জন্য বলা হয়, লিখে রাখবা, কেবলমাত্র সমজাতীয় ভেক্টরকে যোগ বিয়োগ করা যায়, ভিন্ন জাতীয় ভেক্টরকে যোগ বিয়োগ করা যায় না। তাহলে কেবলমাত্র সমজাতীয় ভেক্টরকে যোগ বিয়োগ করা যায়, ভিন্ন জাতীয় ভেক্টরকে কখনোই যোগ বিয়োগ করা যায় না। আবারও বলছি, সমজাতীয় ভেক্টরকে যোগ বিয়োগ করা যায়, কিন্তু ভিন্ন জাতীয় ভেক্টরকে কখনো যোগ বিয়োগ করা যায় না। এর মানে তুমি সরণের সাথে সরণ যোগ করতে পারবা, বলের সাথে বল যোগ করতে পারবা, কিন্তু সরণের সাথে বল যোগ করতে পারবা না। আচ্ছা, এবার আসো, এটা একটা সরণ, এই দুইটা সরণকে যোগ করে এটা পেয়েছি। তাহলে স্যার এটাকে আমি কি নামে ডাকছি বলো তো? লব্ধি নামে ডাকছি। মানে দুইটা সরণ থেকে নতুন যে সরণ পাওয়া যায় যোগ করে তার নাম লব্ধি। এখন যাদেরকে যোগ করার কারণে লব্ধি পাওয়া যায় তাদেরকে বলা হয় উপাংশ। এটা একটু জেনে রাখো, এদেরকে বলা হয় উপাংশ। এর মানে যাদেরকে যোগ করে আমরা লব্ধি পাই ওই সকল ভেক্টরের নাম হচ্ছে উপাংশ। এই দুইটা ভেক্টরকে যোগ করলে এটা পাওয়া যায়। তাহলে যোগ করলে যেটা পাওয়া যায় তার নাম কি স্যার? লব্ধি। আর যাদেরকে যোগ করে লব্ধিটা পেলাম তাদের নাম কি বলতো? উপাংশ। আবার বলছি, যোগ করে যেটা পাই তার নাম
লব্ধি। আর লব্ধি যাদের থেকে পাওয়া যায় তার নাম উপাংশ। তাহলে এটা একটু লিখে রাখো, লেখো যাদেরকে যাদেরকে যোগ করে লব্ধি পাওয়া যায়, যাদেরকে যোগ করে লব্ধি পাওয়া যায় তাদের প্রত্যেককে ওই লব্ধির উপাংশ বলে। এগুলো ম্যাথে কাজে লাগবে না, ছোটোখাটো প্রশ্ন। এগুলো বইতে ক্লিয়ারলি না লেখা থাকার কারণে হুট করে আর প্রশ্ন আসলে তোমরা আনসার দিতে পারো না। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে দুইটা ভেক্টরকে যোগ করে যে ভেক্টরগুলোকে যোগ করে লব্ধি পাওয়া যায় ওই ভেক্টরগুলোকে কী নামে ডাকা হয়? অবশ্যই এটাকে উপাংশ নামে ডাকা হয়। আবার যোগ করে যেটা পাওয়া যায় তাকে কী নামে ডাকা হয়? লব্ধি নামে ডাকা হয়। হ্যাঁ, এগুলো একেবারে মাথায় সেট করে নিতে হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এতটুকু পর্যন্ত জানলাম। এখন অতীব গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে ওই গুরুত্বপূর্ণ কথা বলার আগে আমরা যতটুকু পড়েছি এতটুকু আরেকটু ছোট্ট করে রিক্যাপ করি যে আমরা এতক্ষণ পর্যন্ত তোমাকে কি পড়াইলাম বা তুমি কি পড়লা বা তুমি কি জানলা। তাহলে আমাকে বলো তো তুমি কি পড়েছো, আমরা একটু রিক্যাপ করি, কথাগুলো মাথায় গেঁথে নিতে হবে। তাহলে আমরা ভেক্টরের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম এ পর্যন্ত যা পড়লাম, ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মানও দরকার, দিকও দরকার। এবং ভেক্টর রাশিকে যখন আমি যোগ করতে যাচ্ছি, ভেক্টর রাশিগুলোকে প্রকাশ করার নিয়মটা আমরা দেখাইছিলাম দুইভাবে প্রকাশ করা যায়। কিভাবে? একটা রেখা দ্বারা প্রকাশ করা হয়, অবভিয়াসলি তীরচিহ্নিত। আর আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে আমরা তাকে বিভিন্ন লেটার দিয়ে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে লেটার দ্বারা প্রকাশ করার 4টা নিয়ম আছে, এবং যে 4টা নিয়মে তুমি প্রকাশ করতে পারো তাদের দুই পাশে 2টা দাগ দিলে বা ম্যাগনিটিউড বা মান দিলে বা পরম মান দিলে বা মডুলাস দিলে যেটা পাওয়া যায় তাকে আমরা বলি ভেক্টরের মান। তবে কিচ্ছু না দিয়ে শুধু একটা অক্ষর লিখলে সেটা দ্বারাও মান বোঝায়। এবার আসা হচ্ছে, এরপর আমরা দেখলাম হচ্ছে ভেক্টরকে আমি যোগ করার জন্য নর্মাল বীজগণিতের মতো করে চিন্তা করতে পারবো না। তাহলে ভেক্টর রাশিকে যোগ বিয়োগ করার জন্য কি করতে হবে? জ্যামিতিক নিয়ম ফলো করতে হবে। এর মানে নর্মাল বীজগণিত যা বলে আমাদের ভেক্টর বীজগণিত তা বলে না। এর মানে ব্যাপারটা এরকম, আমরা একটু আগে দেখেছিলাম 4 3 7 হয়, কিন্তু আমরা জানি 4 3 7 হয়, কিন্তু একটু আগে আমরা দেখেছি 4 3 7 নয়, মাঝে মাঝে 5ও হয় এবং আরও অনেক কিছু হয়। তাহলে এই 4 3 7 ছাড়া আরও যে অনেক কিছু হয়, কেন অনেক কিছু হচ্ছে তার রিজন হচ্ছে দিক। এর মানে ভেক্টরের ক্ষেত্রে শুধু মান চিন্তা করলে হয় না, দিকও চিন্তা করতে হয়, এবং দিকের কথা চিন্তা করে সেটা পরিবর্তন হয়ে যেতে পারে। এরপর আমরা দেখেছি 2 বা ততোধিক ভেক্টরকে যদি আমি যোগ করে যেটা পাবো তার নাম কি? লব্ধি। আর যাদেরকে যোগ করে লব্ধি পাবো তাদের নাম কি? উপাংশ। আর সবাইকে কি যোগ করা যায় না? কাদেরকে যোগ করা যায়? কেবলমাত্র সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। সমজাতীয় মানে কি? একই ধরনের, যেমন স্মরণ আর স্মরণ সমজাতীয়, বল আর বল সমজাতীয়, স্মরণ আর বল সমজাতীয় না। তাহলে সমজাতীয় না হলে যোগ বিয়োগ করা যাবে না। তাহলে আমরা মোটামুটি এই যে তথ্যগুলো সবগুলো আমি আশা করছি তোমাদের এখন ক্লিয়ার। অবশ্যই ক্লিয়ার থাকতে হবে এই তথ্যগুলো। এবার আমরা একটু সামনের দিকে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা এমসিকিউ তো অনেক বেশি আসে, কিন্তু আমাদের স্টুডেন্টরা এটা ম্যাক্সিমাম স্কিপ করো, অনেকে জানেও না যে এটার মিনিংটা কী। সো আসো আমরা তোমাদেরকে একটু এক্সপ্লেইন করার ট্রাই করি। সো আমাদের একটা জিনিস মনে রাখবা, তোমার কাছে যদি দুইটা ভেক্টর থাকে যদি এ এবং বি, মনে করো আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটার নাম হচ্ছে এ ভেক্টর আরেকটার নাম হচ্ছে বি ভেক্টর। হ্যাঁ, তাহলে এ ভেক্টরের মানকে আমরা কি লিখব? এ লিখব। বি ভেক্টরের মানকে আমরা বি লিখব। এখন ব্যাপারটা খেয়াল করো, এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুইটাকে যোগ করব। যেহেতু ভেক্টর চিহ্ন দিছি, এর মানে এটা হচ্ছে ভেক্টর যোগফল। দুইটা ভেক্টরকে যোগ করে যে ভেক্টর যোগফল পাওয়া যায় তাকে কী নামে ডাকা হয়? লব্ধি নামে। সাধারণত যে কোনো নামে ডাকতে পারো, তো লব্ধিকে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করি। আর দ্বারা বোঝায় রেজাল্টেন্ট হচ্ছে লব্ধির ইংলিশ, তাহলে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলো তো এ আর কি? লব্ধি। কার লব্ধি? এ এবং বি এর লব্ধি। এবার আসো, এখন এ এবং বি এর লব্ধি, তাহলে এ এবং বি আর এর কী বলতো? উপাংশ। এখন ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে বলতো আর এর মানটা কত? শুধু মান জানতে চাচ্ছি, আর এর মানটা কত? এই আর এর মানটা কত বললে তুমি সেটা আমাকে আনসার দিতে পারবা না, কারণ আর এর মানটা অনেক রকমের হতে পারে। কেন অনেক রকমের হতে পারে? এ এর মান বি এর মান জানলেও তুমি আর এর মান বলতে পারবা না, কারণ ভেক্টরের ক্ষেত্রে দিকটাও চিন্তা করতে হয়। এক এক দিকে গেলে ঘটনা এক এক রকম ঘটে। তাহলে এখন আমি ওভারঅল অ্যানালাইসিস করবো যে আচ্ছা আর এর তো অনেক ধরনের মান হতে পারে, আর এর যত ধরনের মান হতে পারে তার মধ্যে সবচেয়ে বড় মান কোনটা হতে পারে? তাহলে একটু খেয়াল করো, তুমি একটু মনে রাখবা আর এর ম্যাক্স যে ভ্যালু সেটা হচ্ছে এ প্লাস বি, এবং আর এর মিনিমাম যে ভ্যালু সেটা হচ্ছে এ মাইনাস বি। মানে
আমি তো তোমাকে বলেছি এ আর বি যদি তুমি জানো দিকের উপর নির্ভর করে আর এর অনেক রকমের মান হতে পারে, তবে অনেক রকমের মান হলেও আর এর মান কখনো এ এবং বি এর নর্মাল যে যোগফল, এটা হচ্ছে নর্মাল যোগফল, এগুলো কিন্তু মান। নর্মাল যোগফল যেটা, সেই যোগফলের মানটা যত, এর থেকে কখনোই বেশি হইতে পারে না লব্ধির মান। আর এ মাইনাস বি এর মানটা যত, তার থেকে কখনো ছোটো হতে পারে না লব্ধির মান। তবে এখানে এ মাইনাস বি বলতে বোঝাচ্ছি বড় মাইনাস ছোটো। যদি কখনো বি বড় হয় তাহলে বি মাইনাস এ, মানে বড় মাইনাস ছোটো। তাহলে বলো তো, তোমাকে যদি আমি দুইটা ভেক্টর বলে দিই, আমি বললাম যে তার এদের যোগফল সর্বোচ্চ কত হতে পারে, তাহলে নর্মাল যোগফল যেটা সেটাই হচ্ছে ম্যাক্স, আর নর্মাল বিয়োগফল যেটা সেটা হচ্ছে মিন। মানে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। মনে করো আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটার মান হচ্ছে 3 একক আরেকটার মান হচ্ছে 2 একক। এবার আমি বললাম যে এই দুইজনের লব্ধি, মানে আমি মান বলছি মান, তাহলে 3 একক এবং 2 একক মানের দুইটা ভেক্টর আমার কাছে আছে। এই দুইটা ভেক্টরের লব্ধির মান বা যোগফলের মান সর্বোচ্চ কত হতে পারে? ভেরি সিম্পল, সর্বোচ্চ হলে 3 আর 2, 3 প্লাস 2 মান হচ্ছে 5 হতে পারে। এটা হচ্ছে ম্যাক্স, সর্বোচ্চ এত পর্যন্ত যাবে। আচ্ছা, আর 3 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 1। এটা হচ্ছে মিন। এর মানে এদেরকে যদি আমি যোগ করি তার আনসারটা কত পাবো? সর্বনিম্ন 1, সর্বোচ্চ 1। এর মানে 1 থেকে 5 এর ভিতরে যে কোনো সংখ্যা তার আনসার হতে পারে, দশমিকও হতে পারে, কোনো অসুবিধা নেই, তবে 1 থেকে 5-এর মধ্যে। এটা দিয়ে কেমন প্রশ্ন আসতে পারে? এটা এমসিকিউতে আসে। তো আমি এটা প্রশ্ন দিচ্ছি, সবাই একটু প্রশ্নটা তুলে নাও। লেখো 7 একক ও 5 একক মানের, তোমরা একটু আনসার করবে নিজে নিজে, 7 একক ও 5 একক মানের দুইটি ভেক্টরের লব্ধি, দুইটি ভেক্টরের লব্ধি নিচের কোনটি হতে পারে না? এটা আমাকে প্রশ্ন করলো। সো আমি 1 নম্বরে আনসার দিলাম। 1 নম্বরে আমরা আনসার দিলাম হচ্ছে 7 একক। এরপর আচ্ছা 1 না ক দিই, এরপর খতে আনসার দিলাম। খতে আমরা আনসার দিলাম হচ্ছে 12 একক। এরপর আমরা গতে আনসার দিলাম হচ্ছে আমাদের 2 একক। এরপর ঘতে আমরা আনসার দিলাম হচ্ছে তোমার 13 একক। এখন তাহলে আমাকে বলো তো এখানে আনসার কোনটা হবে, যে কোন জিনিসটা আনসার হবে? সো আমরা একটু যদি দেখি তাহলে আমাদের আনসার কি একটু বের করি। 7 আর 5 আছে, বলো 7 আর 5-এর ম্যাক্স ভ্যালু কত? 7 5 12। মিনিমাম ভ্যালু কত? 7 থেকে 5 গেলে 2। এর মানে 2 থেকে শুরু করে 12 পর্যন্ত যাই হোক আমার কোনো অসুবিধা নাই। এর মানে 7 এর ভিতরে আসো হইতে পারে, 12 এর ভিতরে আসো হতে পারে, এরপর হচ্ছে 2 এর ভিতরে আসো হইতে পারে। এখানে 2 থেকে 12 মানে কি 2ও হতে পারে 12ও হতে পারে, কিন্তু 13, এই 13 দেখো 2 থেকে 12 রেঞ্জের বাইরে। এর মানে এটা আমার আনসার হতে পারে না, অতএব এটি আমার আনসার। কারণ আমরা বলেছি কোনটি হতে পারে না, তাহলে আমাদের দুইটি ভেক্টরের লব্ধি, মানে এই দুজনের লব্ধি কখনো 13 একক হতে পারে না। তো আমি আশা করছি তোমাদের মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে যে আমাদের বিভিন্ন ধরনের রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি নিয়ে। আমি আবারও বলছি, এগুলা এখন যতটুকু জানছো, এই জানা জিনিসটাই তোমার আরও বেসিকটা ফকপকা হয়ে যাবে যদি তুমি আর একটু সামনের দিকে যাও। কারণ আমি এখনও পদার্থবিজ্ঞানের ভেক্টরগুলো তোমাকে পড়াই নেই, আমরা একটু ধাপে ধাপে জানবো। হ্যাঁ, আজকে স্টার্ট করব। সো প্রথমে আমরা চলে আসি, রাশি জানলাম, স্কেলার রাশি জানলাম, ভেক্টর রাশি জানলাম। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম জানবো, যার নাম হচ্ছে একক। আরেকটা জিনিসের নাম জানবো, তার নাম হচ্ছে মাত্রা। আমি আগেই তোমাদের থেকে বলে নিচ্ছি, নর্মালি একক এবং মাত্রা এগুলো অধ্যায় 1-এ পড়ানো হয়, তবে আসলে এই একক এবং মাত্রা তুমি খালি পড়লে হয় না, এগুলো আসলে ওই একক মাত্রা রিলেটেড জিনিসগুলো জেনে তারপর পড়লে জিনিসটা সবচেয়ে ইজি হয়। এখন তুমি আবার পড়তে গেলে তো এদেরকে জানা লাগবে, মানে ব্যাপারটা হচ্ছে এমন, একক মাত্রা না জানলে তুমি বিভিন্ন জিনিসের একক মাত্রা জানতে পারবে না, আবার বিভিন্ন জিনিসের একক মাত্রা প্রপারলি না বুঝলে তুমি একক মাত্রার ডেফিনেশনটা তোমার কাছে ক্লিয়ার হবে না। সো তোমাকে আমি আবারও এই যে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা একক মাত্রা যেটা বলবো এটা হচ্ছে জাস্ট তোমাকে বোঝানোর জন্য, তবে তোমার কাছে এই কথাগুলো কিছুটা বোধগম্য নাও হতে পারে, মানে হালকা কনফিউশন থাকতে পারে। এটা নিয়ে কোনো টেনশন করবা না। 2-1টা ক্লাস যাওয়ার পর তুমি যদি আবার এগুলো দেখো নোট খাতাটা, তুমি দেখবে যে এগুলো তুমি এখন ক্লিয়ারলি বুঝতে পারছো। কারণ এখনও পর্যন্ত আমরা একক মাত্রার সংজ্ঞা বলবো, কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারবো না, ঝামেলা হয়ে যাবে। সো যতটুকু পারা যায় আমরা যতটুকু বুঝি ততটুকু বুঝবো, মানে যতটুকু আমাদের লাগবে আমি একটু ক্লিয়ারলি কথা বলি, তোমরা কথাগুলো ভালো করে মাথায় গেঁথে রাখবা। এর থেকে বেশি কিছু তোমাদের দরকার নেই, কারণ তোমরা এখনও পদার্থবিজ্ঞান রিলেটেড যে রাশিগুলা, এই রাশিগুলো তুমি জানো না, না জানলে আসলে এটা বোঝানো একটু টাফ। এবার আমরা আসি প্রথমে এককের সংজ্ঞা লিখি। একক কাকে বলে? এককের সংজ্ঞাটা একটু লিখে ফেলো। একক কাকে বলে? লেখো, যে আদর্শ
যে আদর্শ পরিমাপের সাথে যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে ভৌত ভৌত রাশিকে পরিমাপ করা হয়, ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে একক বলে। একটু ভালো করে খেয়াল করো, এককটা বোঝাটা তোমার জন্য কিছুটা কম্পারেটিভলি অনেক বেশি ইজি, কারণ তুমি বাস্তবে একক কি প্রপারলি না বুঝলেও তুমি একক সম্পর্কে জানো। সো আসো, যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে একক বলে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলি। আমি তোমাকে একটা এই যে তোমার মনে করো এই বক্সটা দিয়ে তোমাকে আমি বললাম যে তুমি আমাকে এখানে বলতে হবে এই বক্সটার দৈর্ঘ্য কত। এখন তুমি আমাকে আনসার বলতে পারো হচ্ছে দৈর্ঘ্য ভাইয়া 2 মিটার, অথবা দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া 10 সেন্টিমিটার, অথবা দৈর্ঘ্য হচ্ছে 5 ইঞ্চি, অথবা দৈর্ঘ্য হচ্ছে 0.2 ফুট। এর মানে তুমি ব্যাপারটা খেয়াল করো, তোমাকে যখন আমি এটা দৈর্ঘ্য বললাম তখন তুমি কখনো বলছো এই যে মনে করো 2 সেন্টিমিটার, কখনো বলছো 2 মিটার, কখনো বলছো তুমি 2 ইঞ্চি, কখনো তুমি বলছো 2 ফুট। এর মানে ব্যাপারটা একটু খেয়াল করো। আবার তুমি কখনো বলছো 2 মনে করো কিলোমিটার, কখনো বলছো তুমি 2 মিলিমিটার। তাহলে দেখো আসলে ব্যাপারটা হচ্ছে এমন, আমি তোমাকে বললাম কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কত, তুমি বললা যে 2। আর প্রশ্ন হচ্ছে 2টা কী আসলে। এখন আমি 2 মিটার বলতে যা বুঝি সেন্টিমিটার বলতে তা বুঝি না। এর মানে এই সেন্টিমিটার, মিটার, ইঞ্চি, ফিট, কিলোমিটার, মিলিমিটার, এরা সবাই এক একটা রেফারেন্স, যারা আমাকে কি করতে হেল্প করে, দৈর্ঘ্যটাকে বুঝাইতে হেল্প করে। তাহলে তুমি যদি বুঝে যাও 1 সেন্টিমিটার কতটুকু, তাহলে 2 সেন্টিমিটার তার 2 গুণ। তুমি যদি বুঝে যাও 1 মিটার কতটুকু, 2 মিটার তার দ্বিগুণ। তুমি যদি বুঝে যাও 1 ইঞ্চি কতটুকু, 2 ইঞ্চি তার দ্বিগুণ। তুমি যদি বুঝে যাও 1 ফিট কতটুকু, 2 ফিট তার 2 গুণ। তুমি যদি বুঝো 1 কিলোমিটার কতটুকু, 2 কিলোমিটার তার দ্বিগুণ। তুমি যদি বলো 2 মিলিমিটার কতটুকু, 1 মিলিমিটার কতটুকু, 2 মিলিমিটার তার 2 গুণ। তাহলে এই যে একটু খেয়াল করো, আমাকে বলেছে যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয়। আমি যখন তোমাকে 2 সেন্টিমিটার বললাম, আমি কার সাথে তুলনা করেছি, 1 সেন্টিমিটার বা সেন্টিমিটারের সাথে তুলনা করেছি। এখানে আমি মিটারের সাথে তুলনা করেছি, এখানে ইঞ্চির সাথে তুলনা করেছি, এখানে ফিটের সাথে তুলনা করেছি, এখানে কিলোমিটারের সাথে তুলনা করেছি, এখানে মিলিমিটারের সাথে তুলনা করেছি। তাহলে এগুলোকে বলা হয় একক। তুমি বাজার থেকে তেল নিয়ে আসলা, বললে যে আমি বাজার থেকে তেল এনেছি 5, হবে না। আমাকে বলতে হবে বাজার থেকে তেল এনেছি 5 লিটার। এর মানে এই লিটারের মাধ্যমে আমি পরিমাপ করছি। তুমি বললে যে আমি দোকান থেকে একটা পানির বোতল কিনেছি 250 ml, মানে 250 মিলিলিটার। তাহলে এখানে 250টা হচ্ছে মিলিমিটারের 250 গুণ। এর মানে এই মিলিমিটারটা হচ্ছে তার একটা একক। মানে একক হচ্ছে এমন একটা জিনিস যে একটা আদর্শ মান থাকবে। মানে তোমার এখন ইচ্ছে হলো আমি দৈর্ঘ্যের একটা একক আমি নিজে নিজে বানাই ফেলবো, এটা এরকম না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু প্যারামিটার আছে যাদের সাথে আমি যে কাউকে কম্পেয়ার করতে পারি। দেখো 1 সেন্টিমিটার কতটুকু, এটা অলরেডি ইন্টারন্যাশনালি নির্ধারিত। আমেরিকায় গেলে 1 সেন্টিমিটার যা, বাংলাদেশেও তা। তাহলে ওই 1 সেন্টিমিটার, ওইটাকে তুমি 1 সেন্টিমিটার ধরে এবার তুমি যে কোনো কিছুকে পরিমাপ করতে পারবা সেন্টিমিটারে। তুমি 1 মিলিমিটার কতটুকু জানো, ওই 1 মিলিমিটারকে রেফারেন্স ধরে তুমি মিলিমিটারে যে কোনো পরিমাপ করতে পারবা। এই জিনিসগুলোকে বলা হয় একক। তাহলে আমার মনে হয় কিছুটা বুঝাইতে পারছি। এবার তোমাকে বললাম দোকান থেকে চাল কিনে আনো, তুমি বললো আমি চাল কিনে এনেছি 5, না তুমি চাল কিনেছো 5 কেজি। তাহলে এই যে ব্যাপারটা, প্রত্যেকটা রাশির মানের পাশে এমন একটা রেফারেন্স দিতে হচ্ছে যার সাপেক্ষে আমি তাকে তুলনা করেছি, যার সাপেক্ষে তুলনা করেছি ওই সাপেক্ষ জিনিসটাকে বলা হচ্ছে তার একক। তাহলে এবার তুমি এককের সংজ্ঞার দিকে তাকাও, যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে একক বলে। তাহলে আমরা এটাকে 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 সবাইকে একক বলতে পারবো। অনেক একক আছে, অনেকের একক আছে। যেমন দৈর্ঘ্যের অনেকগুলো একক আছে, ভরের অনেকগুলো একক আছে, তারপরে হচ্ছে তোমার মনে করো ওজনের অনেকগুলো একক আছে, বলের অনেকগুলো একক আছে, এরকম এক একজনের অনেকগুলো একক আছে। এখন এবার তুমি একটা ছোট্ট ঝামেলায় পড়বা যে ভাইয়া আচ্ছা আমি কোন একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব। এখন তো একক অনেকগুলো, আমি কোনটা নিব? তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিয়ে করতে পারবা, কারণ এই এককগুলো একটা থেকে আমরা আরেকটাতে কনভার্ট করতে পারি, এদের রিলেশনটা আমরা জানি। কিন্তু এরপরেও
এক একজন যদি এক এক একক ব্যবহার করে তাহলে কিন্তু একটা ঝামেলা থেকে যায়, মানে এক একজনের সাথে এক একজনের সবসময় কম্পেয়ার চলবে। মানে আমি একটা জিনিস করলাম, আরেকজনে আরেকভাবে চিন্তা করলো, তখন আমি করলাম ইঞ্চিতে, সে করলো সেন্টিমিটারে, এবার তোমার ইঞ্চি আর সেন্টিমিটার আবার কনভার্ট করা লাগবে। এই ঝামেলা থেকে উত্তরণের জন্য আমাদের বিজ্ঞানীরা যে কাজটা করলো, একক, তুমি যাতে সবাই সেম ধরনের একক ব্যবহার করতে পারে তার জন্য এককের কিছু আন্তর্জাতিক পদ্ধতি ওনারা তৈরি করেছে। মানে এই পদ্ধতিগুলা ইন্টারন্যাশনালি স্বীকৃত, যে আমরা সবাই মিলে এগুলোই ব্যবহার করব। ওই পদ্ধতিগুলোর বিভিন্ন পদ্ধতি আছে। তাহলে আমরা আসি এককের পদ্ধতি। সো এককের পদ্ধতিগুলো এখানে টোটাল 3টা পদ্ধতি আছে। 1 নাম্বার হচ্ছে সিজিএস, 2 নাম্বার হচ্ছে এফপিএস, 3 নাম্বার হচ্ছে এমকেএস। তাহলে প্রশ্ন হচ্ছে, স্যার সিজিএস, এফপিএস, এমকেএস এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? আসলে আমরা কি বুঝি একটু খেয়াল করো। সি দ্বারা বুঝাই সেন্টিমিটার, জি দ্বারা বুঝাই গ্রাম, এস দ্বারা বুঝি সেকেন্ড। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, পদ্ধতিটার নাম করা হয়েছে সবচেয়ে বেশি ফেমাস জিনিসগুলো দিয়ে। সবচেয়ে বেশি ফেমাস মানে কি? যেমন দৈর্ঘ্য আমার সবচেয়ে বেশি কাজে লাগে। এই সেন্টিমিটার কিন্তু কার একক বলো তো? দৈর্ঘ্যের একক। গ্রাম কার একক? ভরের একক। সেকেন্ড কার একক? সময়ের একক। তাহলে সময়ের একক, তোমাকে যদি বলি সময় কতক্ষণ, তুমি এত মিনিটে বলতে পারো, এত ঘন্টাও বলতে পারো, এত সেকেন্ডও বলতে পারো। তাহলে সিজিএস পদ্ধতি কি বলে? সিজিএস পদ্ধতি বলে যে তুমি যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাও তোমাকে সেন্টিমিটারেই করতে হবে, আর ভর পরিমাপ করলে গ্রামে করতে হবে, সময় পরিমাপ করলে সেকেন্ডে করতে হবে। এবং যেই পদ্ধতিতে দৈর্ঘ্যকে সেন্টিমিটারে, ভরকে গ্রামে, সময়কে সেকেন্ডে প্রকাশ করা হয় তার নাম হচ্ছে সিজিএস পদ্ধতি। তাহলে আমরা যদি কোনো জায়গায় সিজিএস পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে আমি এই এককগুলোর বাইরে যাব না। এটা ইন্টারন্যাশনালি সবার সাথে আমিও মেনে নিয়েছি। এবার আসো ভাই এর পরেরটা, এফপিএস মানে কি? এফপিএস মানে হচ্ছে আমাদের ফুট। এরপর হচ্ছে এলবি। এই এলবিটাকে আমরা বলি হচ্ছে ফাউন্ডাল। ফাউন্ডাল মানে এই যে ফাউন্ডালকে আমরা ফাউন্ডাল, ফুট ফাউন্ডাল। আর এস মানে হচ্ছে সেকেন্ড। তাহলে এই ফাউন্ডালকে প্রকাশ করা হয় এলবি দিয়ে। তাহলে এখানে তুমি যদি এফপিএস পদ্ধতি ব্যবহার করো, তোমাকে দৈর্ঘ্য দিতে হবে ফুট, এরপর ভর দিতে হবে হচ্ছে ফাউন্ডাল, এরপর সময় দিতে হবে সেকেন্ড। সরি, ফাউন্ডাল বলতেছি, ফাউন্ড। তাহলে ভর দিতে হবে পাউন্ডে, এরপর হচ্ছে তোমাকে সময় দিতে হবে সেকেন্ড। তাহলে যদি তুমি এফপিএস নামক পদ্ধতিটা ব্যবহার করো তাহলে তোমাকে এদেরকে ব্যবহার করতে হবে। এবার আসো এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিতে কী করা হয়? এগুলো নর্মালি আমরা আরও বেশি বিস্তারিত আলোচনা করবো অধ্যায় নম্বর 1-এ। তবে অধ্যায় 1 কখনই আগে পড়া উচিত না। তুমি এগুলো মোটামুটি পড়ার পর দেন অধ্যায় 1 পড়তে হবে, তাহলে আমি অধ্যায় 1 বুঝতে পারবো খুব ইজিলি। এমকেএস, এমকেএস পদ্ধতি কী বলা হয়? এমকেএস পদ্ধতিতে এম মান হচ্ছে মিটার, কে মান হচ্ছে কিলোগ্রাম মানে কেজি, এস মানে সেকেন্ড। এর মানে এমকেএস পদ্ধতি কি বলে? দৈর্ঘ্যকে তুমি মিটারে প্রকাশ করবা, ভরকে তুমি কিলোগ্রাম বা কেজিতে প্রকাশ করবা, সময়কে তুমি সেকেন্ডে প্রকাশ করবা। এর বাইরে তোমাকে যাওয়ার কোনো দরকার নাই। এখন অতীতে বিজ্ঞানীরা এই 3টা পদ্ধতি ব্যবহার করতে, বর্তমানেও ব্যবহার করে। এর মধ্যে আবার একটা ব্যাপার চলে আসলো। এখন আমি যেহেতু পদ্ধতি রাখছি 3টা, তাহলে এরকম হয়ে যাবে না যে এক একজনে এক এক পদ্ধতি ব্যবহার করবে, এক এক কান্ট্রি এক এক পদ্ধতি ব্যবহার করবে, তখন একটা জটিলতা লেগে যায়। এই সমস্যার সমাধানের জন্য মোস্ট প্রবাবলি 1960 মনে হয়, 1960 মনে হয়, বই থেকে দেখে নিবা, মেবি 1960 সালে আন্তর্জাতিকভাবে একটা রুলস করা হয়েছে যে আমরা এত একক, এত পদ্ধতি আমরা না রেখে একটা পদ্ধতি রাখি, তাহলে যেটা সবাই মানলে আমাদের সবার হিসাব নিকাশে সুবিধা হবে। এবং সেই পদ্ধতিটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, বা বাংলায় বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি। এককের আন্তর্জাতিক পদ্ধতি, যাকে আমরা সংক্ষেপে বলি এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি, এই এসআই যে পদ্ধতি, এটা হচ্ছে নতুন একটা পদ্ধতি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা এগুলো না করে আমরা এটাই করব। তবে এগুলো করতে পারবো না ব্যাপারটা এরকম না,
মানে আমরা চেষ্টা করব সব জায়গায় যেখানে সুবিধা হয় এই এসআই পদ্ধতি অ্যাপ্লাই করতে। ওই কারণে আমরা তোমাদেরকে পুরো পদার্থবিজ্ঞানে যত জায়গায় পড়াশোনা করাবো সব জায়গায় দেখবা তোমাকে আমি রেফারেন্স হিসেবে বলবো এটার এসআই একক হচ্ছে এটা। কারণ এসআই ছাড়া বাকিগুলো তুমি জানতে গেলে তার অনেক একক, যেমন দৈর্ঘ্যের অনেক একক, কিন্তু আমরা শিখবো কিন্তু দৈর্ঘ্যের শুধুমাত্র একক একটা, যার নাম হচ্ছে মিটার। অটোমেটিক অন্যগুলো শেখা হয়ে যাবে, ওটা নিয়ে আমার প্যারা নাই, কিন্তু তোমাকে সবসময় এসআই এককটাকে মুখস্থ রাখতে হবে। তাহলে সকল জিনিসের আমরা কোন একক জানবো বলো তো? এসআই একক। তাহলে আমি আবার বলছি, যাদের সাথে তুলনা করে আমি পরিমাপ করি তার নাম হচ্ছে একক। এককের বিভিন্ন ভেরিয়েশন আছে, ভেরিয়েশন থেকে বাঁচার জন্য 3টা পদ্ধতি আছে, সিজিএস, এফপিএস, এমকেএস। সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস মানে ফুট পাউন্ড সেকেন্ড, আর এমকেএস মানে হচ্ছে মিটার কেজি সেকেন্ড। এখন সবগুলোকে কম্বাইন করে একটা একক রাখা হয়েছে, একটা সিস্টেম রাখা হয়েছে নতুন। মেবি এটা আমি আবারও বলছি, মেবি 1960, নট শিওর, এটা অনেক সময় পরীক্ষা আসে এই ধরনের একটা প্রশ্ন। সো একটু শিওর হয়ে নিবা যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বা এককের আন্তর্জাতিক পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে ভাইয়া এসআই পদ্ধতি বা আমাদের এসআই পদ্ধতি। এস বলতে বোঝাচ্ছে সিস্টেম, আর আই বলতে বোঝাচ্ছে হচ্ছে ইন্টারন্যাশনাল। এর মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বা এককের আন্তর্জাতিক পদ্ধতি, সংক্ষেপে এসআই বলে। তাহলে আমাদের এটা গেল। এখন তাহলে আমরা যে কোনো কিছু পড়ার জন্য সবসময় আমরা কী করবো স্যার বলো তো? সবসময় পড়ার সময় তুমি কাউকে জানার পাশাপাশি তার এসআই এককটাও জেনে রাখবা। আমি আশা করছি মোটামুটি আমি যতটুকু বলেছি ইটস মোর দেন এনাফ, যে তোমাকে অন্তত একক সম্পর্কে একটা ছোটোখাটো ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য। আমি আবারও বলে নিচ্ছি, এগুলা যখন আমরা পড়তে যাব, বিভিন্ন টপিকস অ্যাপ্লাই করব, তখন জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়। তো এরপরেও আমরা সিকোয়েন্স মেনটেন করার জন্য আগে একটু জানলাম, এরপরে যখন পড়বো তখন আর কনফিউজড হব না। আচ্ছা, কনফিউজড হব না, তখন উল্টা বেসিক আরও দিনকে দিন ক্লিয়ার হবে। এখন ঝামেলা সেটা না, এখন ঝামেলা হচ্ছে একটা, স্যার এই জায়গায় আপনি যে সিজিএস, এমকেএস, এফপিএস পদ্ধতি দিয়েছিলেন, সেখানে আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি কিন্তু 3 জনের একক বলছেন, দৈর্ঘ্যের একক, বরের একক, সময়ের একক। এর মানে কি অন্য কেউ নাই? উত্তর হচ্ছে আছে। তাহলে অন্য কেউ যদি স্যার থেকে থাকে, সেই অন্য কেউকে আপনি আনতেছেন না কেন? তো আসলে মেন ব্যাপারটা হচ্ছে এটা, তোমাকে এবার একটু বলে নিই। আমাদের দুনিয়াতে যত রাশি আছে, আবারও বলছি, দুনিয়াতে যত রাশি আছে রিলেটেড টু পদার্থবিজ্ঞান, তাদেরকে আমরা 2 ভাগে ভাগ করি। 2 ভাগের মধ্যে 1 ভাগে থাকে হচ্ছে 7 জন। আমি একটু ক্লিয়ার করে দিই তোমাকে, দুনিয়াতে যত রাশি আছে, দুনিয়াতে যত রাশি আছে, রাশি, তাদেরকে আমি 2 ভাগে ভাগ করি। 1 ভাগে থাকে 7 জন, আরেক ভাগে থাকে হচ্ছে বাকি সব। এই 7 জন কারা? এই 7 জন হচ্ছে যারা মূল, ওই কারণে এদেরকে বলা হয় মৌলিক রাশি, এদেরকে বলা হয় মৌলিক রাশি। আর এই বাকি সবাই কারা? যাদেরকে মৌলিক রাশি দিয়ে প্রকাশ করা যায়। ব্যাপারটা কেমন দেখো, মৌলিক রাশি তারা যারা মূল, এরা কারো থেকে আসে না, এরা। এর মানে এদেরকে তুমি জানতেই হবে। তো মজার ব্যাপার হচ্ছে এদেরকে তুমি না জানলেও চলবে। কেন? এদের মাধ্যমে এদেরকে তুমি নিয়ে আসতে পারবা, এদের মাধ্যমে তুমি এদেরকে নিয়ে আসতে পারবা। আবারও বলছি, মৌলিক থেকে এদেরকে আনা যায়। এর মানে তাহলে আমাকে বলো তো, মোটামুটি তুমি যদি জেনারেলি চিন্তা করো, তোমাকে কয়টা রাশি সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে? 7টা। এই 7টা থেকে বাকি সব আসবে। তবে এর মানে এই নয় যে তুমি অন্যদেরকে মনে রাখবা না, অন্যদের মধ্যে যখন যেটা আমার দরকার লাগে সেটা মনে রাখবো। তবে এটা মনে রাখবা, এই 7 জনের বাইরে যদি নতুন কোনো তুমি একক পাও, নিশ্চয়ই কোনো না কোনোভাবে ওই এককটা এদের থেকে আনা যাবে। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছো? মনে করো আমি এখানে যে 7টা পাবো, তার মধ্যে নিউটন নাই, একটা একক আছে যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, নিউটন। এই নিউটনটা একটু পরে দেখবো এই 7 জনের মধ্যে নাই। তাহলে এর মানে এই নিউটনটাকে এই 7 জনের মাধ্যমে সামহাও প্রকাশ করা যাবে, মাস্ট। নিউটনকে আমি 7 জনের মাধ্যমে প্রকাশ করতে পারবো। যেমন আমি একটু পরে দেখবো নিউটনকে আমি প্রকাশ করতে পারবো, সামনে দেখবো কেজি এম এস ইনভার্স 2। তুমি দেখবে এই 7 জনের মধ্যে কেজি আছে, এম আছে, এস আছে, ওই 7 জনের মধ্যে এরা কিন্তু আছে। এর মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এটা বলতে পারি, আমার টোটাল যত রাশি আছে তার মধ্যে 7টা আলাদা। এই 7টা হচ্ছে মৌলিক, এদেরকে আমরা মৌলিক রাশি বলি। ওই 7টার বাইরে বাকি সবাইকে এদের থেকে আনা যায়, এদেরকে বলা হয় লব্ধ রাশি। এদেরকে কি বলা হয়? লব্ধ রাশি।
এবার এই যে আমি বললাম 7টা মৌলিক রাশি, এই 7টা মৌলিক রাশির নিশ্চয়ই 7টা একক আছে। ওই 7টা মৌলিক রাশির একককে বলা হয় মৌলিক একক। কি বলা হয় স্যার? মৌলিক একক। আর 7টা আর বাকি দুনিয়াতে যত রাশি আছে সবার নাম হচ্ছে লব্ধ রাশি। এই লব্ধ রাশির একককে আমরা বলি হচ্ছে লব্ধ একক। যেমন এখানে আমরা একটা জিনিস দেখালাম, নিউটনটা কিন্তু আসলে মৌলিক না, সেটা মানে সোজা কথা, তুমি লব্ধটা মনে রাখবা না, তুমি মৌলিকটা মনে রাখবা। মৌলিক 7টার বাইরে যারা থাকবে সবাই হচ্ছে লব্ধ। মৌলিক 7টার বাইরে যারা থাকবে সবার নাম কি বলো তো? লব্ধ। লব্ধি না কিন্তু, লব্ধ। এদের নাম হচ্ছে লব্ধ। আচ্ছা, তাহলে লব্ধ মানে তাহলে মৌলিক মানে কি? যাদেরকে কখনো আর ভাঙ্গা যায় না। আর লব্ধ মানে কি? যাদেরকে ভাঙ্গা যায়। আচ্ছা বলো তো, লব্ধকে ভাঙলে কি পাওয়া যায়? অবভিয়াসলি মৌলিক পাওয়া যায়। এর মানে মৌলিকের মাধ্যমে লব্ধ তৈরি হয়, তাহলে লব্ধকে ভেঙে টুকরা টুকরা করলে অবভিয়াসলি আমরা মৌলিক পাবো। এখন আমরা এই 7টা মৌলিক রাশির একটু লিস্ট করে রাখি। তাহলে সবাই একটু লিখে ফেলবা 7টি মৌলিক রাশি। অনেক সময় পরীক্ষায় এই প্রশ্নটাও আসে, মৌলিক রাশি কয়টি? 7টি মৌলিক রাশি। 7টি মৌলিক রাশি। এই 7টি মৌলিক রাশি আমি প্রত্যেকটা সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া দিব। প্রথমে আমরা 7টা মৌলিক রাশির জন্য কিছু টার্ম লিখি। প্রথমত হচ্ছে আমরা এখানে রাশির নাম লিখব, রাশির নাম লিখব। এরপর এই সবগুলো রাশির শুধুমাত্র আমরা একক জানবো। এর থেকে বেশি কিছু জানবো না, কারণ এর থেকে বেশি যেগুলো জানার সেগুলো আমরা অধ্যায় নাম্বার 1-এ জানবো ভবিষ্যতে। সো আপাতত আমরা এই 7টা মৌলিক রাশির কী জানবো? 7টা মৌলিক রাশির হচ্ছে একক জানবো। তাহলে আমাদের 7টা আমাকে আনতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে 7টার নাম কি কি একটু সবাই লিস্ট করে ফেলো। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা এবং পদার্থের পরিমাণ। এদের মধ্যে এই 7টা দিয়ে দুনিয়ার সবাইকে আনা যায়। তবে আমাদের হয়তো 7টা সবগুলো আমাদের লাগবে না, কিন্তু 7টা তোমার সিলেবাস আছে, মুখস্থ করতে হবে, কিন্তু হয়তো ভবিষ্যতে ইউজ করতে কাজে লাগবে না। তাহলে আসি, প্রত্যেকটার একক আসি। দৈর্ঘ্যের একক হচ্ছে এম, যাকে আমরা বাংলায় বলি মিটার। এম বলতে বুঝি মিটার। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, একক তো অনেক রকমের আছে। আমি এখানে কোনগুলো লিখতেছি বলো তো? যেগুলা এসআই একক, তুমি এসআইটা মনে রাখবা। ভরের একক কি? কেজি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কিলোগ্রাম, কেজি। আচ্ছা, সময়ের একক কি? এস, মান হচ্ছে সেকেন্ড। এরপর তাপমাত্রার একক কি? ক্যাপিটাল কে, যাকে আমরা বলি হচ্ছে কেলভিন। তড়িৎ প্রবাহের একক হচ্ছে এ, একে আমরা বলি হচ্ছে অ্যাম্পিয়ার। একে স্যার আমরা কি বলি? অ্যাম্পিয়ার। এগুলো মুখস্থ করে ফেলবো, যদিও আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা অধ্যায়ে আমরা ভবিষ্যতে আবার পাবো। তবে আপাতত এই 7টা মুখস্থ করে ফেলতে হবে, যে কোনো সময় মুখস্থ লাগে। দীপন তীব্রতার একক হচ্ছে, দীপন ক্ষমতার একক হচ্ছে সিডি। সিডি মান হচ্ছে ক্যান্ডেলা, এটাকে বলে ক্যান্ডেলা। এটা পরীক্ষায় খুব বেশি আসে এমসিকিউতে। মানে তুমি কোনো অধ্যায়ে তুমি এটা পাবা না, বাট এমসিকিউতে এটা অধ্যায় এক হিসেবে আসে যে দীপন ক্ষমতার একক কি? উত্তর হচ্ছে ক্যান্ডেলা। দীপন ক্ষমতার যে একক সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলা। এরপর হচ্ছে পদার্থের পরিমাণ, এটার একক হচ্ছে মোল। এটা তোমরা কেমিস্ট্রিতে পাবা, পদার্থবিজ্ঞানে খুব একটা বেশি পাবা না, শুধু একটা অধ্যায় হালকা করে পাওয়া যায়। তবে মেইনলি কেমিস্ট্রিতে এটা প্রচুর আলোচনা হয়। তাহলে আমরা বলো মৌলিক রাশি কয়টি? 7টি। কী কী? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাণ। কার একক কি? দৈর্ঘ্যের একক মিটার। এরপর হচ্ছে ভরের একক কি? কেজি। এরপর তাপমাত্রার একক কেলভিন, সময়ের একক সেকেন্ড, দীপন, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে আমাদের দীপন ক্ষমতার একক ক্যান্ডেলা, তারপর হচ্ছে পদার্থের পরিমাণের একক মোল। তাহলে আমাকে এই জিনিসগুলো সবগুলো মুখস্থ রাখতে হবে, যে 7টা মৌলিক একক। সো আমি আশা করছি তোমাদের অলরেডি এতটুকু ক্লিয়ার যে একক বলতে আমরা কী বুঝাই, এবং মৌলিক একক জিনিসটা কী, আর লব্ধ একক জিনিসটা কী, মৌলিক রাশি কী, লব্ধ রাশি কী। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম থাকতে পারে বলে আমি আর মনে করি না। সো এতটুকুই, বাকিটা আমরা সামনে দেখব। এবার আসো ভাইয়া, তুমি তো এতটুকু দেখলা, এতটুকু হচ্ছে জেনারেল সেন্সে তুমি দেখলা, তাই না? এখন আসো আমরা আর একটু সামনের দিকে যাব। একক নিয়ে আমার আর কথা বলার কোনো ইচ্ছা নাই, ভবিষ্যতে প্রতিদিনই আমরা এককে নিয়ে কথা বলবো। সো আমাদের এতটুকুই হচ্ছে একক নিয়ে জেনারেল কথাবার্তা। এবার আসো নেক্সটে যদি যাই, আমাদের একক শেষ,
এবার আমরা আসবো হচ্ছে মাত্রা এবং মাত্রা সমীকরণ। এখন প্রশ্ন চলে আসে, ভাইয়া ভাইয়া মাত্রা জিনিসটা কি? তাহলে আমরা আসো প্রথমে তোমাকে মাত্রা জিনিসটা কি সেই মাত্রার ডেফিনেশনটা দিব। মাত্রার যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা এখন আমরা তোমাদেরকে দেখাবো। তাহলে সবাই চাইলে খাতায় লিখে রাখতে পারো, কোনো ভৌত রাশিতে উপস্থিত, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। মাত্রা কোনো কোনো ভৌত রাশিতে উপস্থিত, কোনো ভৌত রাশিতে উপস্থিত উপস্থিত মৌলিক মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এটা দ্বারা আমরা কী বোঝাচ্ছি? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। সূচক মানে হচ্ছে পাওয়ার। এখন তোমাকে আমি জাস্ট আগে এটা বলে দিই, আমাদের যে মৌলিক রাশি আছে টোটাল 7টা, এই 7টা মৌলিক রাশির জন্য 7টা মাত্রা আছে। 7টা মৌলিক রাশির জন্য 7টা মাত্রা আছে। এই 7টা মাত্রার মধ্যে আমরা এখানে সব মাত্রা বলবো না, কারণ আমাদের লাগবে না, কিন্তু সব মাত্রা লাগবে অধ্যায় 1-এ। আমরা এখানে বলবো হচ্ছে শুধুমাত্র আমাদের যেগুলো লাগবে। সো আমরা প্রথমত আসি, কয়েকটা জিনিসের মাত্রা কি দ্বারা প্রকাশ করি সেটা আমাকে মুখস্থ রাখতে হবে। প্রথমত আসা হচ্ছে ভর। ভরকে আমরা ইংলিশে কীভাবে লিখি? মাস। এই মাস থেকে আসছে, তার মাত্রাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। তাহলে কোথাও যদি তুমি মাত্রা দ্বারা বুঝি হচ্ছে তার ভিতরে কে আছে, তাহলে কোথাও মাত্রার মধ্যে লেখা আছে এম, এর মানে আমি বুঝছি তার ভিতরে কী আছে? মাস আছে। এর মানে সে এটা দ্বারা মাস বোঝাচ্ছে। এবং মাত্রাকে প্রকাশ করতে হয় সবসময় কিসের মাধ্যমে বলো তো? মৌলিকের মাধ্যমে। যেমন তুমি এককের মধ্যে 2 রকম পাবা, মৌলিক যৌগিক। মাত্রার মধ্যে কোনো মৌলিক যৌগিক নাই। যারা যৌগিক তাদেরকেও মৌলিকে কনভার্ট করতে হবে। এর মানে মাত্রা সবসময় মৌলিক রাশিগুলোর সূচক নির্দেশ করে। আর একটু ক্লিয়ার করছি। এবার দৈর্ঘ্য, কোনো বস্তুর দৈর্ঘ্য তাকে আমরা ইংলিশে বলি লেন্থ। এই লেন্থের প্রথম অক্ষর হচ্ছে এল। কোথাও যদি এল থাকে তাহলে আমরা বুঝি হচ্ছে তার মাত্রা হচ্ছে এল। কোথাও এর মানে তার ভিতরে লেন্থ আছে বা দৈর্ঘ্য আছে, এটা দ্বারা লেন্থ মিন করে। আরেকটা হচ্ছে সময়। সময়কে আমরা ইংলিশে বলি টাইম। এই টাইমের মাত্রাটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, এবং অবভিয়াসলি এগুলো ক্যাপিটাল অক্ষর দ্বারা দিতে হবে। তাহলে আমি যদি বলি বলো ভরের মাত্রা কি, তাহলে আমরা যদি এটাকে এভাবে বলতে পারি হচ্ছে, এটা তোমরা চাইলে বক্স করে ফেলতে পারো, এটা হচ্ছে রাশি, আর এটা হচ্ছে তার ইংলিশ, আর এটা হচ্ছে তার মাত্রা। তাহলে বলো ভরের মাত্রা কি? এম। মনে রাখার জন্য মাস মনে রাখতে পারো, মাস থেকে আসছে। দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের মাত্রা টি। অন্তত এই 3টা মনে রাখলে তুমি পদার্থবিজ্ঞানের সকল একক মাত্রা পারবা, সকল মাত্রা পারবা। কিন্তু ওই মৌলিক যে 7টার মধ্যে তো তুমি 3টা জানলা, বাকিগুলো অধ্যায় 1-এ জানবা, এমসিকিউতে আসতে পারে। কিন্তু এই 3টার বাইরে বাকিগুলো তোমার পদার্থবিজ্ঞানের বিভিন্ন জায়গায় লাগবে না। তাহলে বলো ভরের মাত্রা কি? এম। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। সময়ের মাত্রা কি? টি। এখন ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে স্যার কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। ব্যাপারটা বলতে আমরা কী বোঝাচ্ছি? দেখো, কোনো একটা রাশি, যে কোনো একটা রাশি, তার মাত্রা এম এল, মনে করো এম এল স্কোয়ার টি ইনভার্স 3 এরকম। তাহলে এর মানে আমরা কি বুঝলাম? এর মানে হচ্ছে এমের উপরে কিচ্ছু না, এর মানে 1 আছে। এর মানে আমি বলবো তার মধ্যে, এই রাশিটার মধ্যে ভরের মাত্রা 1, দৈর্ঘ্যের মাত্রা 2, সময়ের মাত্রা -3। এর মানে এই সূচকগুলোকে আমরা বলি হচ্ছে মাত্রা। এর মানে এম এর সূচক 1, এর মানে ভরের মাত্রা 1 মানে কি? ভর একটা আছে। এরপর এল এর মাত্রা 2 মানে কি? এল এর সূচক 2 মানে কি? এল 2 বার আছে। টি এর সূচক -3 মানে কি? টি 3 বার আছে, তবে সেটা নিচে, ইনভার্স আছে মানে হচ্ছে নিচে। তাহলে আমরা বলতে পারি কোন একটা রাশির মাত্রা হচ্ছে এটা। কিন্তু এই মাত্রাকে যখন আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, এম এল স্কোয়ার টি ইনভার্স 3, তখন এটাকে বলা হয় মাত্রা সমীকরণ। তখন এটাকে কি বলা হয়?
মাত্রা সমীকরণ। আর মাত্রা সমীকরণ প্রকাশ করার সময় তোমাকে অবশ্যই থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে এটা কার মাত্রা সমীকরণ আমি জানার দরকারও নেই, আমি ধরে নিচ্ছি এটা কারো না কারো মাত্রা সমীকরণ। তাহলে এই মাত্রা সমীকরণ থেকে আমি বুঝতে পারছি কি তার মধ্যে মৌলিক রাশি কী কী আছে বলো তো। এটা আসলে রাশি একটা, কিন্তু একটা রাশির ভিতরে মৌলিক রাশি কয়টা আছে? তিনটা। কি কি আছে? এম আছে, এল আছে, টি আছে। এম আছে একবার, এল আছে দুইবার, টি আছে -3বার। এর মানে এই মৌলিক রাশিগুলোর সূচককে দিয়ে যে আমি প্রকাশ করি এটাকে বলা হয় মাত্রা। তাহলে মাত্রা দিয়ে আমরা বুঝি তার ভিতরে মৌলিক রাশি কারা কারা আছে। মাত্রা দিয়ে বুঝি তার ভিতরে মৌলিক রাশি কারা কারা আছে। যেমন আমি তোমাকে একটা ব্যাপার ক্লিয়ার করি। মনে করো ওই যে বলের একক হচ্ছে নিউটন, না জানলে মুখস্থ, এখন তো জানার কথাও না। বলের একক হচ্ছে এন, এন মান হচ্ছে নিউটন। আচ্ছা তুমি কি নিউটন দেখে বলতে পারবা বলের ভিতরে নিউটন মানে আমি এটা বুঝছি যে 7 জনের ভিতর সে নাই, এর মানে ও লব্ধ একক, এর মানে এটাকে মৌলিক দিয়ে প্রকাশ করা যায়। কিন্তু এই নিউটনের ভিতরে কে কে আছে তুমি কি জানো না। এখন আমি যদি এটার মাত্রা প্রকাশ করি, এটার মাত্রা সমীকরণ আকারে যদি লিখি, মাত্রা বললে থার্ড ব্র্যাকেট দিতে হয় না, মাত্রা সমীকরণ বলে নর্মালি থার্ড ব্র্যাকেট দিতে হয়, যদিও অনেকে এগুলো মানে না। এখন এই মাত্রা সমীকরণটা যদি আমি বলি তাইলে কি হবে? তাইলে হবে হচ্ছে ভাইয়া এম এল টি ইনভার্স 2, এটা হচ্ছে বলের মাত্রা সমীকরণ। তাহলে এখন আমি এখান থেকে কী বলতে পারবো? বলের ভিতর এম আছে একবার, এল আছে একবার, টি আছে -2বার। এর মানে যাকে আমি নর্মালি বল বলি সেই বলের ভিতরে আসলে মৌলিক রাশি কয়টা আছে? 3টে আছে। কে? এম মানে মাস আছে, এল মানে লেন্থ আছে, টি মানে টাইম আছে। এর মানে তাহলে খেয়াল করো, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। এর মানে মাত্রা সবসময় মৌলিকের মাধ্যমে দিতে হবে। এই মৌলিকের মাধ্যমে আমি যেটা প্রকাশ করছি তার নাম হচ্ছে কি? মাত্রা। আমি আশা করছি এতটুকু বুঝাইতে পারছি। মাত্রা নিয়ে আমার মনে হয় এর থেকে বেশি কথা বলার প্রয়োজন নাই। সবসময় মনে রাখবা আমাদের টোটাল 7টা মাত্রা আমরা একে পড়ব, আর এখানে আমরা আপাতত 3টে জেনে রাখবো, যে 3টে দিয়ে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। যে কোনো সময় আমরা মাত্রা ক্ষেত্রে কাজে লাগাবো, এতটুকুই আমাকে জেনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস তোমরা জেনে রাখবা, এই যে মাত্রা সমীকরণ, এটা একটু লিখে রাখতে পারো। লিখবা মাত্রা সমীকরণের সাহায্যে কোনো সূত্রের সত্যতা যাচাই করা যায়। যেমন আমরা যে কোনো একটা পদার্থবিজ্ঞানের সূত্র আমরা মনে করো জানি, আমি এখন দেখাচ্ছি না কারণ আমরা এখনও জানি না ওই সূত্রটা সত্য না মিথ্যা, মানে এটা কি আসলেই সত্য, সূত্রটা কি আসলে সঠিক, এটা তুমি যাচাই করতে পারবে কার মাধ্যমে? মাত্রা সমীকরণের সাহায্যে। এবং এটা আমরা চেক করে দেখাবো, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে, যেটা সূত্র দিয়ে বলে যে তুমিও জানো সূত্রটা সঠিক, কিন্তু এটা যে সঠিক সেটা প্রমাণ করতে বলে বা ব্যাখ্যা করতে বলে, তাহলে তুমি মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করবা এটা আসলে কতটুকু সঠিক। সো আমি আশা করি এতটুকু বুঝাইতে পারছি। আমরা মেইনলি যে দুটো জিনিস নিয়ে কথা বলেছি, একটা হচ্ছে আমাদের একক আর একটা হচ্ছে আমাদের মাত্রা। তাহলে আমাদের এই একক আর মাত্রা আমরা এটা আসলে এরপর থেকে বারবার ব্যবহার করব। আমি আশা করছি তোমাদের এটা নিয়ে আর কোনো অসুবিধা হবে না। এখনও তোমাদের কাজ হচ্ছে, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আজকের ক্লাসে শুরু যেখানে করেছি রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, তারপর হচ্ছে একক, মৌলিক একক, লব্ধ একক, মৌলিক রাশি, লব্ধ রাশি, মাত্রা সমীকরণ, এই জিনিসগুলো তোমাদের জন্য এখন কিছুটা কনফিউজিং হতে পারে। কারো কাছে যদি মনে হয় অনেক বেশি বেসিক ক্লিয়ার হয়ে গেছে, ব্যাপারটা আসলে সঠিক না, ব্যাপারটা ভুল। অনেক বেশি বেসিক ক্লিয়ার হয়নি, হয়তো তুমি জিনিসটা বোধগম্য হয়েছে, তবে তুমি বুঝতে পারবা যখন আমরা একটু সামনের দিকে আগাবো তখন তুমি আরও খুব ভালো করে বুঝতে পারবে, না হ্যাঁ আমার এই কথাগুলোর মিনিং তখন বুঝতে পারবা। তো মোটামুটি এতটুকু তুমি মাথায় রাখলে চলবে। আর এটা মাথায় রাখবা, আমরা প্রত্যেকটা রাশি জানার সময় আজকের পর থেকে আমি পদার্থবিজ্ঞানে অনেকগুলো নতুন নতুন রাশি জানবো। যেমন আমরা এখন এই যে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, গড় দ্রুতি, গড় বেগ, এগুলো নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে আমরা এখন কথা বলতে গেলে নতুন নতুন রাশি শিখবা, মানে হচ্ছে মাস্ট দুটো জিনিস শিখতে হবে, তার একক কি, তার মাত্রা কি, তিনটে জিনিস, তার একক, মাত্রা, কোন ধরনের রাশি। এই তিনটা কথা আমি
কোনো কারণে যদি ভুলে কোনো একটা জায়গায় নাও বলি, তাও তোমাকে সেটা আমাকে জিজ্ঞেস করে বা রিসার্চ করে সেটা জেনে নিতে হবে যে যার কথাই বলবা নতুন নতুন জায়গায় শিখবা। যেমন তুমি নতুন করে একজনকে শিখলে, তার নাম হচ্ছে ত্বরণ, তাহলে তোমাকে বুঝতে হবে ত্বরণের একক কী, ত্বরণের মাত্রা কী, ত্বরণ কি স্কেলার নাকি ভেক্টর। মানে সবার জন্য এই তিনটা জিনিস তোমাকে মাস্ট জানতে হবে। অনেকে এগুলো মুখস্থ করে, কোনো দরকার নেই। বুঝে বুঝে যখন তুমি একটার পর একটা পড়বা, যেমন তোমাদের অধ্যায় একের মধ্যে বিশাল একটা লিস্ট থাকে যে এটার একক এটা, এটার মাত্রা এটা, অনেকে মুখস্থ করে, পরে হতাশ হয়ে যায়। কোনো দরকার নাই তোর বাবা, প্রত্যেকটা যখন ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল সিঙ্গেল পড়বা, এমনিতেই তোমার সবগুলো একক মাত্রা মুখস্থ হয়ে যাবে। অতএব কোনো চার্ট নিয়ে মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, চার্ট নিয়ে তুমি মুখস্থ করতে পারো, কখন? পুরা বই আমার শেষ, এখন আমি পুরো বইয়ে যত একক মাত্রা আছে সবগুলোকে একসাথে একটা লিস্ট করব, যেটা আমি করে দিব তোমাকে। তবে আমি তোমাকে সেটা এখন দিব না, পুরো বই শেষ করার পর দিব, যাতে তুমি তখন এক জায়গায় সব একসাথে পেয়ে যাও। কিন্তু এখন তুমি সেটা পাবা না। এখন পাইলে তুমি মুখস্থ করতে বসবা, হতাশ হবা, যেটা আমি চাই না। আমি চাই না আমি তোমার হতাশার কারণ হই, আমি চাই যেন আমি তোমার আশার কারণ হই। অতএব তোমার হতাশার কোনো কারণ নাই। ক্লাস করে তুমি আশা করি হতাশাকে দূরীভূত করতে পারবা। এবার আস, প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। অনেকে কারবারই একবারে নিজে নিজে পুরা সব শেষ করে ফেলে, দরকার নাই ভাই। মানে যখন যেটা দরকার সেটা করাটাই ইম্পর্টেন্ট। কতটুকু আগাই গেছে, মানে কারবারি করে আগাই গেছে এটা ইম্পর্টেন্ট না। অনেকে যে কাজটা করে পড়ানোর আগে নিজে পড়ে ফেলে, দরকার নেই তোর বাপ। যেটা পড়ছো সেটা বারবার পড়ো, বারবার রিভাইজ দাও, মাথায় গেঁথে ফেলো, প্র্যাকটিস বেশি করো, এটা মাথায় রাখতে হবে। সো কোনটা ইফেক্টিভ কোনটা নট ইফেক্টিভ সেটা বুঝতে হবে। একটা অধ্যায় আমি পড়ানোর পর তুমি কয়েকবার রিভাইজ দেওয়াটা ইফেক্টিভ, নাকি আমি পড়ানোর আগে তুমি কয়েকবার নিজে নিজে রিভাইজ দেওয়াটা ইফেক্টিভ? অবভিয়াসলি নাও। তুমি আমি পড়ানোর আগে তুমি যখন রিভাইজ দিবে তখন তোমার অনেক টেনশন হবে, অনেক চিন্তা হবে, অনেক জায়গায় তুমি বুঝবে না কী করতে হবে কী করতে হবে না। আর সবচেয়ে বড় কথা, তোমাদের বইটা আল্লাহর রহমতে খুবই ফালতু। সো কী আর বলবো। অতএব তুমি ক্লাস ফলো করে তারপর তুমি এই যে কী বলে পড়াগুলো গুছাবা, তাহলে তুমি হতাশ হবে না। পদার্থবিজ্ঞান অনেকে হতাশ হয় এই কারণে, তারা লজিকগুলো বুঝতে পারে না। আর আমাদের আসলে এটা ট্রেন্ড আছে যে আমরা পদার্থবিজ্ঞান পড়ার সময় আমরা মনে করি যে খালি ম্যাথ ট্যাথ করলেও হয়ে যাবে, বেসিক ক্লিয়ার করার দরকার নেই। কিন্তু তুমি দেখবা বেসিক ক্লিয়ার করে যখন তুমি ম্যাথ করবা, তখন হচ্ছে তুমি চমকাই যাবা যে তুমি নিজে নিজে যে কোনো কিছু করতে পারছো। বেসিক ইম্পর্টেন্ট। অনেকে বলে ভাইয়া বেশ আমাদের তো ম্যাথ করার সময় এটা লাগতেছে না। আরে বোকা, ম্যাথ করার সময় আমাদের এই জিনিসটা লাগতেছে না মিনস হোয়াট? ওই বেসিকটা তোমার মাথায় থাকলে তখন তোমার কাছে ম্যাথটা খুবই ইজি, নিজে নিজে করতে পারছো, নিজে নিজে যে কোনো সিদ্ধান্ত নিতে পারছো। সো বুঝতে হবে কীভাবে পদার্থবিজ্ঞান পড়তে হবে। আসো এবার আমরা একটু হেডলাইন লিখে ফেলি। লেখো গতি সংক্রান্ত বিভিন্ন রাশি। গতি সংক্রান্ত বিভিন্ন রাশি। এবার আমরা গতি রিলেটেড বিভিন্ন রাশি নিয়ে একেবারে বিস্তারিত জানবো। এক একটা রাশি নিয়ে আমরা কথা বলবো আস্তে আস্তে। সো আসো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে দুইটা রাশি নিয়ে একসাথে কথা বলবো। একটার নাম দূরত্ব, আরেকটার নাম হচ্ছে সরণ। এখন আমরা দূরত্ব এবং সরণ দুইটা নিয়ে কথা বলবো। সো দূরত্ব বলতে কী বোঝায়, সরণ বলতে কী বোঝায়, সেটা নিয়ে আমি তোমাকে একটু আলোচনা করি। দেখো ভাইয়া, সবাই দিয়ে খেয়াল করো। একজন লোক এ বিন্দুতে দাঁড়ায় আছে, তার টার্গেট হচ্ছে সে বি বিন্দুতে যাবে। এখন যাওয়ার জন্য যে রাস্তা তার কাছে অ্যাভেলেবল আছে, এই রাস্তা হচ্ছে এটা। এর মানে সে চাইলেও এ থেকে বিতে ডাইরেক্ট যেতে পারছে না, কারণ রাস্তাটা আঁকা বাঁকা। তাহলে সে এখান থেকে রাস্তা হয়ে এভাবে ঘুরে 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 বিতে গেল। এই যে সে এ থেকে রাস্তা হয়ে ঘুরে 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 বিতে গেল, যাওয়ার সময় সে কতটুকু পথ অতিক্রম করলো? এই যে তাহলে এখান থেকে শুরু করে এই যে আঁকা বাঁকা যে পথটা, এই পুরা পথটাকে যদি তুমি একটা ফিতা দিয়ে মাপলে তুমি এই পুরা পথের একটা দৈর্ঘ্য পেয়ে যাবে না? এই পথের দৈর্ঘ্যটাকে বলা হয় দূরত্ব। এর মানে কোনো বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যে পথে যায়, সে পথের দৈর্ঘ্যকে বলা হয় তার দূরত্ব। আবার বলছি, কোনো বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যে পথ অবলম্বন করে যায়, ওই পথের দৈর্ঘ্যকে বলা হয় তার দূরত্ব। মানে অ্যাকচুয়ালি তুমি যে দিক দিয়ে গেছো তার নাম দূরত্ব। এবার আসো, তাহলে দূরত্ব হচ্ছে কি? দূরত্ব হচ্ছে এক ধরনের দৈর্ঘ্য, মানে পথটার দৈর্ঘ্য কত, এটাই হচ্ছে তার দূরত্ব। এবার আসো সরণ, খুব ক্লিয়ারলি বুঝো। একটা বস্তু যাত্রা শুরু করছে কোত্থেকে? এ থেকে। যাত্রা শেষ করছে কোথায়? বিতে। এই শুরু এবং শেষ, এই দুইটার মাঝখানে যদি তুমি স্কেল দিয়ে একটা দাগ টেনে দাও, শুরু এবং শেষের মাঝখানে যদি স্কেল দিয়ে একটা দাগ টেনে দাও, যেই জিনিসটা পাবা
এটার নাম হচ্ছে তার সরণ। এর মানে সরণও এক ধরনের দৈর্ঘ্য, তবে এটা কেমন দৈর্ঘ্য? এটা সরাসরি দৈর্ঘ্য, বা এটা সরল রৈখিক দৈর্ঘ্য। তাহলে তুমি এ থেকে বিতে গেলা, এক্স্যাক্টলি যে দিক দিয়ে গেছো সেই পথের দৈর্ঘ্যটাকে বলা হয় দূরত্ব। কিন্তু তুমি যদি সেটা চিন্তা না করে তুমি চিন্তা করলে এ আর বি এর মাঝখানে ডিরেক্ট ডিস্টেন্সটা কত, এই ডিরেক্ট যে দূরত্ব এটার নাম হচ্ছে সরণ। এই ডিরেক্ট যে দূরত্ব এটার নাম কি? সরণ। ডিরেক্ট যে দূরত্ব এটার নাম কি? সরণ। ডিরেক্ট যে দূরত্ব এটার নাম কি? সরণ। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে দূরত্ব এক ধরনের দৈর্ঘ্য, সরণ এক ধরনের দৈর্ঘ্য। এই যে দূরত্ব এক ধরনের দৈর্ঘ্য, সরণ এক ধরনের দৈর্ঘ্য, এই দুইটা জিনিসকে আমরা কখন কেন ব্যবহার করি? ভেরি সিম্পল। একটা বস্তু আসলে অ্যাকচুয়ালি কী করেছে, মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় অ্যাকচুয়ালি কীভাবে গেছি, সেই জিনিসটা বোঝার জন্য যাকে দরকার তার নাম হচ্ছে দূরত্ব। তার নাম হচ্ছে দূরত্ব। কিন্তু এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে আসলে দূরত্ব কত, তখন তুমি আমাকে আনসার দিবে হচ্ছে একটা দাগ টানেন, এটাই হচ্ছে আসলে দূরত্ব। মানে সোজাসুজি যে দূরত্বটা এটা হচ্ছে আসল দূরত্ব। এর মানে সরাসরি কোনো একটা বস্তু কোত্থেকে কোথায় গেছে সেটা বোঝানোর জন্য যাকে আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে সরণ। আর অ্যাকচুয়ালি কীভাবে গেছে সেটা বোঝার জন্য আমরা যাকে ব্যবহার করি তার নাম হচ্ছে দূরত্ব। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় স্যার আপনি এ থেকে বিতে গিয়েছেন, কি করেছেন, আমি বলবো যে আমি এই পথে এ থেকে বিতে গিয়েছি, শেষ। তুমি আমাকে সর্বোচ্চ এতটুকু প্রশ্ন করতে পারবা এ থেকে যে আপনি বিতে গিয়েছেন মাঝখানে কতটুকু পথ আপনি অতিক্রম করেছেন, আমি তখন তোমাকে আনসার দিব যে আমি এত মিটার এত কিলোমিটার পথ অতিক্রম করেছি, ওটা হচ্ছে দূরত্ব। এর মানে এই দূরত্বের শুধুমাত্র কি আছে স্যার? মান আছে। এর মানে দূরত্বের একটা মান আছে যে এতটুকু দূরত্ব আমি অতিক্রম করছি, কিন্তু এটার কোনো দিক নেই। কারণ আমি জাস্ট দূরত্ব দিয়ে বুঝি যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় কতটুকু পথ অতিক্রম করলাম। এই কতটুকু পথ অতিক্রম করলাম এটা বোঝানোর জন্য যাকে আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে দূরত্ব। তাহলে আমি সরণ কেন ব্যবহার করি? সরণ আমরা ব্যবহার করি দুইটা বিন্দুর মাঝখানে আসল ডিস্টেন্সটা কত এবং ওই দুইটা বিন্দু কে কোন দিকে সেটা বোঝার জন্য আমরা সরণ ব্যবহার করি। এর মানে আমাকে যদি প্রশ্ন করো এ থেকে বি এর সরণ কত, আমি বলবো এ বি। এবং একে যদি জিজ্ঞেস করো বি কোথায়, সে তোমাকে ডাইরেক্ট বলে দিবে এই যে এদিকে বি। তোমাকে যদি আমি এখানে দাঁড় করাই দিই, আমি বলি যে বি কোথায়, তুমি ওই যে ওইটা বি, ওইটা বি। তাহলে তুমি ডাইরেক্ট যে দূরত্ব এটা দিয়ে তুমি ডিরেকশন দেখাতে পারছো, কিন্তু তুমি এই জিনিসটা দিয়ে ডিরেকশন দেখাতে পারবা না। হ্যাঁ, তুমি বলবা এই যে এভাবে গিয়ে ওইভাবে গিয়ে এভাবে করো ওইভাবে করো ওইভাবে করো ওই যে বি, এটা তো হবে না ডাইরেক্ট। এর মানে দূরত্বের নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট কোনো দিক নেই, কিন্তু সরণের নির্দিষ্ট দিক আছে। তাহলে আমি আবারও বলছি, দূরত্ব দিয়ে আমরা শুধুমাত্র পথের দৈর্ঘ্যটা বিবেচনা করি, আর সরণ দিয়ে আমি দৈর্ঘ্য বিবেচনা করি। তবে কোনটা বলো তো? দুইটা বিন্দুর শুরু এবং শেষ যেখানে ওই দুজনের মাঝখানে সরাসরি যে ডিস্টেন্স সেটা আমরা মেজারমেন্ট করি সরণ দিয়ে, এবং ওই সরণের একটা দিক আছে। এবং সরণের দিকটা কোন দিকে বলো তো? এই সরণের মান তো আছে, তার এটা কি আছে স্যার? দিকও আছে। এখন যদি জিজ্ঞেস করা হয় সরণের দিক কোন দিকে, উত্তর হচ্ছে সরণের দিক হচ্ছে আদি থেকে শেষ। আমি যাত্রা শুরু করছি কোথায়? এতে, শেষ করছি কোথায়? বিতে। তাহলে এ থেকে বি এর দিকে যে ডিরেকশন, এটাই হচ্ছে আমাদের সরণের ডিরেকশন, সরণের ডিরেকশন বা দিক। তাহলে এবার আমরা মোটামুটি এতটুকু বুঝে গেলাম দূরত্ব এবং সরণের যে কিছু বেসিক ডিফারেন্স বা দূরত্ব এবং সরণের কিছু তথ্য। তাহলে আমরা এবার দূরত্ব এবং সরণকে সুন্দরভাবে ডিফাইন করি। দূরত্ব আর এদিকে আমি লিখলাম হচ্ছে সরণ, এই দুটোকে আমরা ডিফাইন করি। প্রথমত আসি, দূরত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করি? সাধারণত দূরত্বকে আমরা প্রকাশ করি ডি দ্বারা, আর সরণকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দ্বারা। তবে সত্যি কথা হচ্ছে তুমি সরণকে যদি ডি দ্বারা প্রকাশ করো, দূরত্বকে যদি এস দ্বারা প্রকাশ করো, তাতে কোনো অসুবিধা নাই। এই দুইটাকে আমরা অনেক সময় সেম ধরে ম্যাথ করি। কেন সেম ধরে ম্যাথ করি, কখন সেম ধরে ম্যাথ করি সেটা আমি বলবো। অতএব যেখানে দূরত্ব আর সরণের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা সেম জিনিস, আমরা দেখবো একটু পরে, দুটো সেম জিনিস, তখন আমরা বলতে পারি
দুইজনের জন্য প্রকাশও সেম হইতে পারে। সাধারণত ডিটা আমরা খুব একটা ব্যবহার করি না, দুই ক্ষেত্রে আমরা সাধারণত এস ব্যবহার করি। তবে আমরা যেহেতু মৌলিক পড়া পড়ছি এখন, সেক্ষেত্রে দূরত্বকে ডি দ্বারা, সরণকে এস দ্বারা প্রকাশ করি। তাহলে দূরত্ব বোঝানোর জন্য ডি, সরণ বোঝানোর জন্য হচ্ছে এস। এবার বলো দূরত্বের জন্য কি লাগে? শুধু মান লাগে, দূরত্বের কোনো দিক নাই। তাহলে বলো দূরত্ব কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? উত্তর হচ্ছে স্যার দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি। দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি। এবার স্যার আপনি সরণে আসেন। এবার বলেন সরণ যখন আমি প্রকাশ করব, সরণের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মান না, তার দিকও আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু দিক আছে, তাহলে আমরা বলতে পারি সেক্ষেত্রে এটা একটা কী রাশি বলো তো? ভেক্টর রাশি। তাহলে এটা দূরত্ব যেহেতু স্কেলার রাশি, এর মানে তার শুধু মান আছে কিন্তু কোনো দিক নেই। তাহলে দিক নেই মানে দিক কোন দিকে সেটা তো প্রশ্ন করারই প্রশ্নই আসে না। তাহলে সরণের দিক কোন দিকে? সরণের দিক হচ্ছে দিক আদি থেকে শেষ বিন্দুর দিকে, আদি থেকে শেষ বিন্দুর দিকে। এর মানে তুমি যদি এ থেকে বিতে যাও, সরণের দিক এ থেকে বি এর দিকে। তুমি যদি বি থেকে এতে যাও, সরণের দিক বি থেকে এর দিকে। মানে যেখানে শুরু যেখানে শেষ, শুরু থেকে শেষের দিকে হচ্ছে সরণের দিক। তাহলে আমরা বুঝে গেলাম কী দ্বারা প্রকাশ করলাম, আমরা বুঝে গেলাম এটা কোন ধরনের রাশি। এবার আমরা দেখব হচ্ছে এটার একক দূরত্ব। আবারও বলছি যে কোনো জায়গায় একক বলতে আমরা এস এককটাই বুঝবো, অন্যগুলা আমরা প্রয়োজন হলে পরে পড়বো না। এখন একক দূরত্ব পরিমাপ করার জন্য আমরা যে এককটা ব্যবহার করি ওই এস এককের মধ্যে আছে। দূরত্ব এক ধরনের কি দৈর্ঘ্য না? ওই সেই 7টার মধ্যে দেখো দৈর্ঘ্যের একক কী ছিল? মিটার। অতএব এটার একক মিটারই হবে, কারণ দূরত্ব তো এক ধরনের দৈর্ঘ্য। আবার আসো সরণ, সরণও তো ভাই এক ধরনের দৈর্ঘ্য। কিরে এক ধরনের দৈর্ঘ্য না? এটাও দৈর্ঘ্য, হয়তো এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য আর এটা হচ্ছে সরাসরি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য তো, তাহলে এর মানে এটার এককও মিটার। এর মানে আমরা বলতে পারি দূরত্ব এবং সরণের একক কি? একই। এবার আসো মাত্রা। মাত্রা আচ্ছা বলো তো সরণ এক ধরনের কি দৈর্ঘ্য না? দৈর্ঘ্য তো। ওই 3টা মাত্রা মুখস্থ করছিল না? সেখানে বলো দৈর্ঘ্যের মাত্রা কী ছিল? দৈর্ঘ্যের মাত্রা কী ছিল? লেন্থ এল। এর মানে এটার মাত্রা হচ্ছে এল। একইভাবে এখানে আমরা বলতে পারি এটাও এক ধরনের দৈর্ঘ্য, এটার মাত্রা হচ্ছে এল। তাহলে আমরা মোটামুটি দূরত্ব এবং সরণকে ইজিলি কভার করে ফেললাম। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে পারি, দূরত্ব মানে হচ্ছে প্রকৃত পথের দৈর্ঘ্য, প্রকৃত পথের দৈর্ঘ্য। আর সরণ মানে হচ্ছে শুরু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দৈর্ঘ্য। শুরু এবং শেষে সরলরৈখিক দৈর্ঘ্য। অ্যান্ড আরেকটা কথা আমরা বলতে পারি দূরত্ব পথের উপর নির্ভর করে। পথের উপর নির্ভর করে। হ্যাঁ করে তো। কেন? কারণ তুমি এই পথে গেলে যে দূরত্ব অতিক্রম করছো, আমি যদি বলি তুমি এই পথে এখানে গেছো, তাহলে কি দূরত্ব সেম? অবশ্যই না। এই পথের দৈর্ঘ্য আর এই পথের দৈর্ঘ্য সেম না। তুমি কিন্তু ঠিকই এ থেকে বিতে গেছো, বাট এই পথে গেলে তোমার যতটুকু দূরত্ব হবে এই পথে গেলে ততটুকু দূরত্ব নাও হতে পারে। এর মানে আমার এক এক পথে দূরত্বটা এক এক রকম। এর মানে দূরত্বটা পথের উপর নির্ভর করে। এবার তুমি বলো তুমি এই পথে এ থেকে বিতে যাও আর এই পথে এ থেকে বিতে যাও, সরণ কিন্তু কখনো পথ দেখে না, সরণ দেখে শুরু আর শেষ। তুমি দেখো দুইটা পথ আলাদা কিন্তু শুরু আর শেষ একই। ওই কারণে আমরা বলতে পারি এখানে যে সরণ, এই সরণের ক্ষেত্রে সরণ পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না। তাহলে আমরা ওভারঅল অনেক কিছু জানলাম। আমরা জানলাম দূরত্ব কী, আমরা জানলাম সরণ কী। আমি কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি, কারণ অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে দূরত্ব এবং সরণের পার্থক্য লিখো। কয়টা পার্থক্য লিখবাই? অনেক আছে। তাহলে আমাদের মোটামুটি আমি যদি এখন এদের মধ্যে বেসিক যেগুলা আলাদা আলাদা যদি বলি, দূরত্ব হচ্ছে প্রকৃত পথ, সরণ হচ্ছে সরলরৈখিক পথ। দূরত্ব স্কেলার, সরণ ভেক্টর। দূরত্বের দিক নেই, সরণের দিক আছে। তারপর হচ্ছে দূরত্ব পথের উপর নির্ভর করে, সরণ পথের উপর নির্ভর করে না। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের দূরত্ব এবং সরণের বেসিক পার্থক্য। আমি আশা করি তোমরা মোটামুটি হলেও বুঝতে পেরেছ যে সরণ এবং দূরত্ব জিনিসটা কি। এবার আসো স্যার, এই সরণ এবং দূরত্ব জিনিসটা কী তো তুমি জেনেছো স্যার, এখন আমরা এটা নিয়ে তোমাকে আরও বেশি অ্যানালাইসিস করে দেখাবো। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করব যাতে তুমি কখনো প্যারায় না পড়ো। আসো তোমাকে আমি গাণিতিক ব্যাখ্যা দেখাচ্ছি দূরত্ব এবং সরণের।
সো প্রথমত আসবো, তাহলে আমরা তো মেন বেসিক জিনিসগুলো জেনে গেলাম। তাহলে বলো দূরত্ব আর সরণের বেসিক পার্থক্যটা না বুঝলে তুমি ঝামেলায় পড়ে যাবা। তাহলে এবার তুমি আমাকে একটা প্রশ্নের আনসার দাও তো, কখনো যদি তুমি দূরত্বর ক্যালকুলেশন করো, দূরত্বের ক্যালকুলেশনে কি তুমি কখনো দিক নিয়ে আসবা? জীবনেও না। নর্মাল বীজগণিতের মতো করে যোগ বিয়োগ করলে হয়ে যাবে। কিন্তু সরণ নিয়ে যখন কাজ করবা তখন ভাইয়া তোমাকে দিকের কথা চিন্তা করতে হবে। দূরত্বের ক্ষেত্রে কোনো দিক নেই, সরণের ক্ষেত্রে কিন্তু দিক আছে। অতএব সতর্ক থাকতে হবে যে দূরত্ব যখন হিসাব নিকাশ করবা তখন তুমি কোনো দিক নিয়ে চিন্তা করবা না, বাট সরণ নিয়ে তুমি যখন হিসাব নিকাশ করবা অবভিয়াসলি তোমাকে দিকের কথা চিন্তা করতে হবে। এবার আসো আমরা ছোটোখাটো কিছু তোমাকে ম্যাথ করে একটু জিনিসগুলো আরও ক্লিয়ার করে দিই। তাহলে আসো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন লোক এ থেকে বিতে গেল। একজন লোক এ থেকে বিতে গেল, এরপর সে বি থেকে সিতে রিটার্ন আসলো। সিতে মানে আমি আলাদা দেখাচ্ছি, একই পথে আসছে, এ থেকে বিতে গেছে, এরপর বি থেকে আবার সিতে রিটার্ন আসছে। এবং আমি বলে দিলাম এ থেকে বি এর মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার, আর এটা হচ্ছে আমাদের 4 মিটার। এখন আমি তোমাকে বললাম যে এখানে বস্তুটি এ থেকে বি হয়ে সিতে গেলে দূরত্ব ও সরণ নির্ণয় করো। তার আগে একটা কথা বলে দিই, তোমাকে একটু আগে একটা কথা বলেছি না, ম্যাথ করার সময় অনেক সময় দূরত্ব আর সরণকে একই ধরে ম্যাথ করা হয়। তাহলে প্রশ্ন চলে আসে, স্যার দূরত্ব এবং সরণ একই কখন? ভেরি সিম্পল, দেখো একটা বস্তু এ থেকে বিতে গেল, মানে সে এভাবেই গেছে, তাহলে বলো তো দূরত্ব কত? এ থেকে বি। সরণ কত? এ থেকে বি। তাহলে দূরত্বের মান আর সরণের মানে কোনো পার্থক্য আছে? না। এর মানে কোনো একটা বস্তু যখন সরল পথে চলে তখন দূরত্ব এবং সরণের মান একই বলেছি। আবার এটা মনে করি না যে এবার দূরত্বের দিক আছে, দূরত্বের কখনোই দিক নেই, সরণের সবসময় দিক আছে। তবে এখানে দূরত্বের মান যতটুকু সরণের মানও ততটুকু। তাহলে সবাই একটু খাতায় লিখে রাখো, সবাই একটু খাতায় লেখো, যখন বস্তু সরল পথে চলে, যখন বস্তু সরল পথে চলে তখন সরণ ও দূরত্ব এর মান একই। তাহলে এবার ম্যাথ করার সময় অনেকে কনফিউজড হয়ে যায়, স্যার কোনো ম্যাথে বলছে দূরত্ব, কোনো ম্যাথে বলছে সরণ। আরে বোকা, আমরা যখন সামনে ম্যাথ করবো তখন আমরা কিন্তু ম্যাথ করার সময় ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটে আমরা ভেক্টর চিন্তা করি, 9-10 আমরা ম্যাথের মধ্যে শুধুমাত্র মানটা লাগবে। সো যখন তুমি মান নিবা, আর দূরত্বের মান আর সরণের মান তো একই যদি সরল পথে চলে, তাহলে সেক্ষেত্রে তুমি দূরত্ব না সরণ, ইট ডাজেন্ট ম্যাটার, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নাই। এখন আসি স্যার আমরা এখানে আলোচনা করি, আমাকে একটা প্রশ্ন বলেছে যে এখানে দূরত্ব কত, সরণ কত। সো আমি আশা করছি আনসারটা তুমি বের করবা। এরপরে আমি তোমাকে আরেকটা ম্যাথ দিচ্ছি, 2 নাম্বার ম্যাথ। বললাম যে একজন লোক এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এরপর বি বিন্দু থেকে সে সি বিন্দুতে গেল, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল। এরপর আমি প্রশ্ন বললাম এ বি এর মান হচ্ছে 4 মিটার, বি সি এর মান হচ্ছে 3 মিটার। এবার আমি বললাম বস্তুটি আবার আগের মতো, বস্তুটি এ থেকে বি হয়ে সিতে গেলে দূরত্ব ও সরণ নির্ণয় করো। এবার স্যার 3 নাম্বার আরেকটা প্রশ্ন হচ্ছে, এটাও তুমি করবা, এটাও করবা, আরেকটা দিচ্ছি ওইটাও করবা। এরপর আমি করাইলে আমার সাথে মিলে নিবা, আগে নিজের ব্রেনটাকে খাটাও। এবার এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আবার সেম প্রশ্ন করলাম, তাহলে বললাম যে বস্তুটি এ হয়ে বি হয়ে সিতে গেলে 1 নাম্বার বি বিন্দুতে দূরত্ব
ও সরণ কত। 2 নাম্বার সি বিন্দুতে দূরত্ব ও সরণ কত। মানে সে তো এ থেকে বি হয়ে সিতে গেছে, তো তুমি একবার চিন্তা করবা এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে যাইতে দূরত্ব কত সরণ কত। আরেকবার চিন্তা করবে এ থেকে বি হয়ে সিতে গেছে দূরত্ব কত সরণ কত। মানে আমি এটাও জানতে চাচ্ছি এটাও জানতে চাচ্ছি, এখানে দুইটা প্রশ্ন করেছি। তাহলে আমি আশা করছি তোমরা এটা অলরেডি খাতায় ক্যালকুলেশন করে ফেলছো। এবার আসো আমি তোমাদেরকে দেখাই। তাহলে আমরা আসো সলিউশন। তাহলে সবসময় আমি যখন ম্যাথ করাবো তুমি এটা কাজ করবা, যে কোনো ম্যাথ আমি করানোর আগে তুমি নিজে একবার মানে তাও ইনস্ট্যান্ট ট্রাই করবা। হয়তো কিছু কিছু ম্যাথ তুমি পারবা না, ধরতেও পারবা না, সেখানেও তুমি ট্রাই করার দরকার নেই। যেটা তুমি দেখতে না পারা যাচ্ছে একটু করে দেখবা, দেখার পর এবার তুমি আমি যখন করাবো সেটা মিলাবা। তাহলে হবে কি জানো, এটা করলে মানে তুমি চিন্তাও করতে পারবা না কত বেশি কাজ হয়। তোমাদের তো এখন স্টুডেন্টদের এমন অবস্থা, তোমরা আসলে ব্রেন স্টর্মিং করো না। মানে ব্রেন স্টর্মিং করো না মানে তো তোমাকে খাওয়াই দিচ্ছে, তুমি খাচ্ছ, দ্যাটস ইট। এটা করলে তুমি কখনো ভালো করতে পারবা না। তোমাকে ভালো করার জন্য কী করতে হবে, তোমার ব্রেইনটাকে গুতা মারতে হবে। তো গুতা কেমনে মারবা, আমি করানোর পর যদি তুমি এই ম্যাথ দেখো তাহলে তোমার ব্রেনকে গুতা মারা হলো না, কারণ তোমার ব্রেন তো অলরেডি এটা শিখে গেছে, এরপর সে অ্যাপ্লাই করছে। আর তুমি কি করলা, আমি করানোর আগে তুমি একবার নিজে করলা, তাহলে কি হলো, ব্রেনকে তুমি পুশ করছো, কারণ তোমার ব্রেন এখনও জানে না এটা সঠিক অ্যান্সার কী। তোমার ব্রেইন এটাকে চিন্তা করে করে আনসার বের করছে, এবং ওই আনসারের সাথে তুমি আমার আনসার মিলানোর পর যখন দেখবা যে কোনো জায়গায় পুরোটাই সঠিক, তাহলে তো আলহামদুলিল্লাহ, এর মানে তোমার ব্রেন জায়গা মতো কাজ করছে। আর কোনো জায়গায় ভুল মানে তখন তোমার ব্রেন দেখবে কিরা আমি এটা চিন্তা করছিলাম এটা ভুল, এর মানে তোমার ব্রেন এটা সহজে ভুলবে না, এর মানে পরবর্তী তুমি এটা ভুল করবা না। কিন্তু আমি করাইছি তুমি করছো, পরীক্ষার হলে ভুল করবা। সো ব্রেনটাকে কাজে লাগাও, মানে ব্রেনটাকে খুব বেশি ফুস করতে হবে ব্রেনটাকে। অনেক সময় আমরা তো বলি যারা আসলে ব্রেন ফুস করে তাদের ব্রেন ফুস করতে করতে মাথা ব্যথা পর্যন্ত হয়ে যায়। এই মাথা ব্যথাটা পজিটিভ, আর তোমার তো জীবনে মাথা ব্যথাই হয় না, তোমার মাথা ব্যথা হয় হচ্ছে অন্য কারণে। এখন আসি, তাহলে আসি বস্তুটি এ থেকে বিতে গেল, দেন বি থেকে সিতে গেল। এখন আমাকে বলা হলো দূরত্ব কত সরণ কত। স্যার আসো প্রথমে আমরা দূরত্ব বের করি, দূরত্বকে আমি ডি দ্বারা বের প্রকাশ করি, ডি। আচ্ছা বলো তো সে কোথায় গেছে, এ থেকে বিতে, এরপর বি থেকে সিতে। তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় দূরত্ব কত 10 মিটার, প্লাস এরপর বি থেকে সিতে যাওয়ার সময় দূরত্ব কত 4 মিটার, এর মানে হচ্ছে 14 মিটার। এর মানে একটা জিনিস খেয়াল করছো, দূরত্বের ক্ষেত্রে আমি চিন্তাও করিনি যে সে কোন দিকে গেছে, আমি খালি দেখছি হচ্ছে এ থেকে বিতে, দেন বি থেকে সিতে। তাহলে এ থেকে বিতে 10 মিটার, বি থেকে সিতে 4 মিটার, 14 মিটার শেষ। তোমরা অনেকেই এই জায়গায় ভুল করে ফেলছো হয়তো, যে এখানে তুমি দিকের কথা চিন্তা করছো। নো, নেভার। দূরত্ব তো স্কেলের রাশি, এখানে দিকের কথা আসবে না, এখানে আসবে যে গেল গেল। তাহলে গেল প্লাস গেল সমান হচ্ছে দূরত্ব। কোন দিকে গেলে ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে গেল প্লাস গেল নাম তার দূরত্ব, এর মধ্যে 14 মিটার। আচ্ছা এবার আসা হচ্ছে সরণ, সরণেস। হ্যাঁ, সরণের ক্ষেত্রে বাবা তোমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে, শুরু কোথায় শেষ কোথায়। তাহলে এ থেকে শুরু করেছো, সিতে গিয়ে শেষ করেছো, দিস ইজ শুরু, দিস ইজ শেষ। তাহলে তোমাকে এখন শুরুটাকে সিলেক্ট করতে হবে, করলা, শেষটাকে সিলেক্ট করতে হবে, করলা। এই মাঝখানের এই অংশটা হচ্ছে তোমার সরণ, শুরু এবং শেষ। তাহলে তুমি বুঝতেই পারছো এই অংশটা বের করতে হলে 10 থেকে 4 বিয়োগ করতে হবে, এর মানে 10 মিটার মাইনাস 4 মিটার মানে 6 মিটার। এটা হচ্ছে আমাদের সরণের মান, বলা হচ্ছে কিনা, এটা হচ্ছে আমাদের সরণের মান। এবার আসো ভাইয়া 2 নাম্বার। তাহলে 2 নাম্বারে আসি, আমরা আবার সলিউশনে যাই। এখন আসো বস্তুটি এ থেকে বি হয়ে সিতে গেলে দূরত্ব এবং সরণ কত। তাহলে আবার আগের মতো না স্যার, দূরত্ব যখন চিন্তা করব তখন চিন্তা করব প্রথমে কত দূর গেছে 4 মিটার, এরপরে কত দূর গেছে 3 মিটার। তাহলে 4 মিটার প্লাস 3 মিটার ইকুয়ালস টু 7 মিটার শেষ। মানে যে পথে গেছে সেই পথের দৈর্ঘ্যটা হিসাব করলে হয়ে যাচ্ছে 7 মিটার। ও আচ্ছা সরি, তুমি তো এই ম্যাথটা করতে পারার কথা না, কারণ আমি তো তোমাকে একটা তথ্য দিই নাই। এই বৃত্তের যে ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার 2 মিটার। হ্যাঁ এবার তুমি ম্যাথ করো, এই বৃত্তের ব্যাসার্ধ 2 মিটার। আমি সরি, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 2 মিটার। ব্যাসার্ধ না দিলে আনসার আসবে আর আকারে, মানে তুমি তো আর ব্যাসার্ধ না জানলে করতে পারবো না, ডেটা নেই। আচ্ছা এবার দূরত্ব হচ্ছে 7 মিটার। আচ্ছা এবার আসো সরণ, যখন আমি সরণ হিসেব করবো এস, এবার তোমার চিন্তা করতে হবে শুরু কোথায় শেষ কোথায়। শুরু কোথায় এতে, শেষ কোথায় সিতে। তাহলে আমার শুরুটা এতে, শেষটা সিতে, এটাই হচ্ছে আমার সরণ, এবং এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে শুরু এখানে, শেষ এখানে, এটাই হচ্ছে সরণ, এটার নাম হচ্ছে এস। তাহলে এবার তুমি বলো এই এসটা বের করতে হলে তোমার এখন কী করতে হবে, মাস্ট বি এখানে পিথাগোরাস ইউজ করতে হবে। তাহলে পিথাগোরাস ইউজ করলে তুমি পাবো হচ্ছে অতিভুজ সমান হচ্ছে √/ভূমি স্কোয়ার প্লাস
লম্ব স্কোয়ার, এর মান হচ্ছে 5 মিটার। এর মানে সরণের মান হচ্ছে 5 মিটার। এবার আসা হচ্ছে এটা সলিউশন। যারা খেয়াল করো নাই, এই যে আমরা ব্যাসার্ধ দিয়ে দিছি, ব্যাসার্ধের কারণে যদি ম্যাথ করতে না পারো তাহলে আবার ট্রাই করো, দেন আমার আনসারটা তুমি দেখো একটু। আমি বলেছি বস্তুটি এ থেকে বি হয়ে সিতে গেছে, মানে কিন্তু দেখো সে কিন্তু এই যে এভাবে করে গেছে, মানে বৃত্তাকার পথে গেছে। হ্যাঁ, বৃত্তাকার পথে সিতে গেল। এখন তোমাকে বলা হলো যদি সে বৃত্তাকার পথে এ থেকে বি হয়ে সিতে যায়, তাহলে তোমাকে বলা হলো তার এই যে বি বিন্দুতে দূরত্ব এবং সরণ কত। তাহলে আমি একটু হিসাব করি। প্রথমে বি বিন্দু, তাহলে বি বিন্দু মানে কি, সে এ থেকে বিতে গেল। আচ্ছা, এ থেকে বি মানে হচ্ছে এটা। আচ্ছা, তোমরা আমাকে বলো তো সে যে পথে গেল, আমি প্রথমে একের জন্য দূরত্ব বের করব। তাহলে বলো যে পথে গেল সেই পথটা আসলে কোন পথ বলো তো? বৃত্তাকার পথ না? আমরা জানি একটা বৃত্তের চারদিকে যে পথ, এই পথটাকে আমরা কী নামে ডাকি বলো তো? বৃত্তের পরিধি নামে ডাকি। এর মানে আমি কি বলতে পারি সে পরিধি বরাবর গেছে? এবার পরিধির হিসাব নিকাশের সূত্র নিশ্চয়ই তোমার মুখস্থ আছে, 2πr। কোন একটা বৃত্তের পরিধি সূত্র 2πr। এর মানে সম্পূর্ণ বৃত্ত একবার ঘুরা মানে হচ্ছে 2πr। কিন্তু সে কি সম্পূর্ণ বৃত্ত ঘুরেছে? না স্যার, ঘুরে নেই। সে কতটুকু ঘুরেছে? ওই সম্পূর্ণ বৃত্তের 4/1 ঘুরেছে। এর মানে আমরা বলতে পারবো সম্পূর্ণ বৃত্তের পরিধি 2πr ইন্টু 4/1। এর মানে আমরা বলতে পারবো এখানে হচ্ছে 5r/2। এর মানে 5 হচ্ছে 3.1416, আর এর মান 2 কাটাকাটি, ডি এর মান হচ্ছে 3.1416 মিটার। এটা হচ্ছে দূরত্বের মান। এবার যদি স্যার আমি তোমাকে বলি সরণের মানটা কত? এস। তাহলে সরণে তুমি কী চিন্তা করবা? শুরু কোথায়, শেষ কোথায়? শুরু কোথায়? এতে। শেষ কোথায়? বিতে। তাদের মাঝখানে ডিস্টেন্স কত? এ থেকে বি। এটা হচ্ছে আমাদের সরণ। তাহলে এটা যদি আমাদের সরণ হয়, এটার মান কীভাবে বের করব? তুমি একটু খেয়াল করে দেখবা, এখান থেকে লম্ব টানলে, এখান থেকে লম্ব টানলে, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু বৃত্ত। তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে বলতে পারি এই এসটা হচ্ছে আসলে এই দুইটা ব্যাসার্ধ থেকে আসবে, এই দুটো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা। তাহলে এস মান হচ্ছে √r² প্লাস r²। এর মানে √2r²। এর মান হচ্ছে √2 ইন্টু r। এর মানে √2 ইন্টু 2। এর মানে √2 ইন্টু 2, তাহলে √2 মানে হচ্ছে 1.41 না? তাহলে 1.41 মানে হচ্ছে 2.82। তাহলে 2.82 মিটার। ক্যালকুলেটর করবে তোমরা, কত আসে যা আসে আর কি। তাহলে এস এর মান হচ্ছে 2.82 মিটার, মানে হচ্ছে আমাদের সরণ হচ্ছে 2.82 মিটার। তাহলে এটা হচ্ছে সরণের মান। এবার আসা হচ্ছে এই ম্যাথের সলিউশনের বাকি অংশটা, 2 নাম্বার আমরা এখানে করতেছি। তাহলে বলো 2 নাম্বারের সলিউশন কি? সি বিন্দুতে। তাহলে এবার কিন্তু সে এ থেকে কোথায় আসছে স্যার? এ থেকে ঘুরে সে সিতে আসলো। তো এ থেকে যখন সে ঘুরে সিতে আসলো, তাহলে আমরা বলতে পারি তার দূরত্ব কত, সরণ কত। তাহলে বলো এ থেকে সিতে আসছে মানে কি? টোটাল অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে পুরা বৃত্তের পরিধির অর্ধেক। তাহলে আমাদের দূরত্বটা হচ্ছে পরিধির অর্ধেক। তাহলে পরিধি কত? 2πr। তাহলে পরিধির অর্ধেক, তাহলে হাফ ইন্টু 2πr। এর মানে আমরা 2 কাটাকাটি 5 ইন্টু আর। 5 মানে 3.1416 ইন্টু আর, এর মান হচ্ছে 2। এর মানে আমরা ডি এর মান বলতে পারি হচ্ছে 6.2832 মিটার। তাহলে দূরত্বের মান হচ্ছে এটা। এবার যদি আমি বলি সরণ কত? এস। তাহলে বলো সরণ মানে কি? শুরু এবং শেষ। তাহলে শুরু কোথায়? এতে। শেষ কোথায়? সিতে। মাঝখানে সোজা ডিস্টেন্স কোনটা? এটা। এই মাঝখানে সোজা ডিস্টেন্সটা আসলে বৃত্তের কি বলো তো? ব্যাস না? তাহলে বৃত্তের ব্যাসটাই হচ্ছে এখানে সরণ। তাহলে ব্যাস হচ্ছে 2r। এর মানে 2 ইন্টু 2, এর মান হচ্ছে 4 মিটার। তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম সরণ জিনিসটা কি। আমাদের আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, ভাবছিলাম আরও অনেক কিছু পড়াইতে পারবো। সো নেভার, কোনো অসুবিধা নেই। আজকে আমরা তাহলে দূরত্বের মধ্য দিয়ে শেষ করছি। দূরত্ব আর সরণ, দ্রুতি, ব্যাগ, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। আশা করি এতটুকু তোমাদের কাজে লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।